লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা, ভয়ানক ঘটনাও বটে। এটি আমার যে জেলা রাজবাড়ী, এই রাজবাড়ী জেলার একদম প্রপারে মানে কেন্দ্রে অবস্থিত একটি এলাকার নাম হচ্ছে বিনোদপুর। এই বিনোদপুরে ঘটে যাওয়া একটি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ওই বিনোদপুর এলাকারই একজন ভাই, তার নাম হচ্ছে হাবিব শেখ। হাবিব শেখের ঘটনা এর আগে আমি কয়েকটি বলেছি। তো ঘটনাটি এটি মূলত শুরু হয়েছিল 2001 কি 2 সালের এরকম একটা সময়ের দিকে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে স্বপন। এই স্বপন কাকা যিনি, এনারা হচ্ছেন 5 ভাই: দুলাল, তপন, স্বপন, মৃণাল এবং রিপন। তো স্বপন কাকার ছোট ভাই শুধু একজন ছিল, নাম হচ্ছে রিপন। দুলাল এবং তপন কাকা এনারা এলাকায় থাকেন না, ওনারা ঢাকাতে চাকরি বাকরি করেন। আর স্বপন কাকা এবং মৃণাল কাকা ওনারা রাজবাড়ী বাজারে ওনারা একটা লন্ড্রির দোকান চালাতেন। ওনারা আসলে পেশায় মানে জাতে ধোপা ছিলেন, এই কারণে ওনারা লন্ড্রির একটি দোকান চালাতেন। তো কোনো এক রাতে ওই সময় ওনার সাথে মৃণাল কাকা ছিল না, স্বপন কাকা ছিল। তো স্বপন কাকা উনি দোকান বন্ধ করে ওই সময় আস্তে আস্তে বেশ রাত হয়ে যায়, রাত আনুমানিক 12টা প্লাস হয়ে গিয়েছে। তো রাজবাড়িতে যে বাজার রয়েছে, মূল বাজার, ওই বাজার থেকে বিনোদপুর এলাকায় ঢোকার জন্য বেশ কয়েকটি রাস্তা রয়েছে। তো উনি সাধারণত যে পথ দিয়ে যেতেন সেই পথটি হচ্ছে যে বিনোদপুর এলাকায় একটা পুলিশ ফাঁড়ি রয়েছে, এখনো আছে সেটা, ওই পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে ওনার বাড়িতে যেতে হতো। আর উনি যেদিক দিয়ে যেতেন ওই জায়গাতে একটা বিশাল কড়ই গাছ রয়েছে, সেটা এখনো আছে। ওই কড়ই গাছে অসংখ্য বাদুড় বসতো, এখনো বসে তবে কম। আমি নিজের ছোটবেলায় দেখেছি অসংখ্য বাদুড়। তো ওইটাকে স্থানীয়ভাবে বাদুড় তলা বলে এখনো সবাই চেনে। উনি ওই দিক দিয়ে যখন হেঁটে আসছিলেন, হঠাৎ করে ওই বাদুড় তলার ওই সাইডটা থেকে কে একজন তাকে ডাক দেয়, ও স্বপন, স্বপন দাঁড়াও, কথা আছে তোমার সাথে। তো হঠাৎ করে এরকম একটা কণ্ঠ, এবং সেই কণ্ঠটা ছিল একজন নারী কণ্ঠ, একটা নারী কণ্ঠ ছিল। তো এত রাতের বেলা আশেপাশে কেউ নেই, একটা মেয়ে তাকে ওই বাদুড়তলার ওখানে ডাকছে, বিষয়টা তার কাছে খুব অস্বাভাবিক লাগে। অস্বাভাবিক কিন্তু প্যারানরমাল দিক থেকে না, কারণ হচ্ছে যে একটা মফস্বল শহর বা এত রাত একটা মহিলা তাকে ডাকছে, বিষয়টা একটু খুব আনইজি ফিল করেন তিনি ওদিকে যেতে অস্বীকৃতি জানান। তখন কি হয় যে ওই বাদুড়তলা থেকেই একটা নারী অবয়ব হেঁটে হেঁটে এগিয়ে আসে। তো উনি দেখেন একটা স্বাভাবিক নারী, একে দেখে আসলে কোনো ভূত প্রেত বলে মনে হচ্ছে না। তখন বলে যে আমি তো আসলে খুব বিপদে পড়েছি, আমাকে নিয়ে চলো। এ কথা শুনে আসলে স্বপন কাকা খুব বিরক্ত হন। তিনি বলেন যে আপনি এত রাত্রে আমাকে ডাকতেছেন, আবার এখন নিয়ে যেতে বলতেছেন, এটা কি সম্ভব? আমার তো পরিবার আছে, আর আমি তো আপনাকে চিনি না, জানি না, আমি আপনাকে কেন নিয়ে যাব? স্বাভাবিকভাবেই একটা মানুষের যেটি করা উচিত, মানে অত রাত্রে একটা মহিলা যদি এভাবে ডাকে বা এভাবে তাকে সাথে করে বাড়ি নিয়ে যেতে বলে, তাহলে স্বাভাবিকভাবে উনি যে আচরণটা করেছিলেন এই আচরণটাই অধিকাংশ মানুষ করবে, এটাই স্বাভাবিক। তো উনি খুব বিরক্ত হন, ওই মহিলা বারবার জোর করছে যে আমাকে নিয়ে চলো তোমার সাথে। তো উনি কথা শোনেন না, উনি সোজা হাঁটা শুরু করেন একটা পর্যায়ে, বিরক্ত হয়ে মানে ত্যক্ত বিরক্ত হয়ে যান। উনি চিন্তা করেন যে আর এক মুহূর্তে এর সাথে আর বেশিক্ষণ কথা বলা যাবে না, যদি একটা মানুষ দেখে ফেলে তাহলে তার বদনাম হয়ে যাবে যে এত রাত্রে উনি এই মহিলার সাথে কি কথা বলতেছেন। উনি হাঁটা শুরু করেন। হাঁটা শুরু যখন করেছেন, পেছন থেকে গড় 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 আওয়াজ হচ্ছে ওনার মনে হচ্ছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন একটু আগে একদম স্বাভাবিক মানুষ বেশে যেই নারী মূর্তিটা তিনি দেখেছিলেন, এখন আর সেটি নেই। মনে হচ্ছে এর হাইটটা আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। এবং শুরুতে তিনি দেখেছিলেন গায়ের রং শ্যামলা ছিল, এখন মনে হচ্ছে একদম কুচকুচে কালো, ভয়ঙ্কর তার চোখ, চুল উস্কো খুস্কো, এবং চেহারাটাও মানে দেখলেই ভয় লাগবে এমন।
মানে খুব যে মানে এমন যে মুখ দিয়ে রক্ত পড়ছে, দাঁত বড় বড়, এমন না, কিন্তু যে কোনো মানুষ দেখলেই ভয়ে তার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তখন পেছন থেকে অট্ট হাসি দিয়ে বলে ওঠে, আমাকে নিলি না তো সাথে, এর শাস্তি তুই পাবি, শুধু তোকে না, তোর পরিবার শুদ্ধ আমি ধ্বংস করে দিব, যা তুই বাড়িতে। উনি ভয় পান এবং এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়ি ওনার কাছে ছিল। বাড়িতে চলে আসার পর উনি কাউকে আসলে কিছু বলেন নাই। বাড়িতে ওনার মা বাবা ছিল, ওয়েট করছিল রাতে খাবার খাবেন, তো রাত্রে খাবার খেয়ে উনি শুয়ে পড়েন। এই ঘটনার অল্প কয়েকদিনের মাথায় ওনার বাবা মারা যান স্ট্রোক করে। যদিও বা তিনি অনেক বৃদ্ধ মানুষ ছিলেন, অসুস্থও ছিলেন, এই কারণে তিনি মারা যেতে পারেন, বিষয়টা এভাবেই চিন্তা করেছে। তো যাই হোক, ওনার সৎকার করা হয় নিয়ম অনুযায়ী, ওনার ধর্মের নিয়ম অনুযায়ী। দোকান করতেন কিন্তু এই স্বপন কাকা এবং মৃণাল কাকা, মানে দুই ভাই মিলে। মৃণাল কাকা ওনার বয়সে বড় ছিলেন। তো ওনার বাবার মৃত্যুর 2 থেকে 2.5 মাসের মধ্যে কোনো কারণ ছাড়া সুস্থ মানুষ এই মৃণাল কাকা, তিনি হঠাৎ করে মারা যান। ওনার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। কারণ হলো, এনার সাথে তো দোকান পরিচালনা করতেন, আর আরেক ভাই আছে রিপন, যে ছোট, সে তো লেখাপড়া করে, তাকে তো দোকানে যেতে দিত না, কারণ সে যদি লেখাপড়া করে, এই জন্য তাকে আর এই বিষয়ে ডিস্টার্ব করতো না। তো উনি একা হয়ে যান, স্বপন কাকা। এদিকে কি হয়, উনি রাতের বেলা অদ্ভুত ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখতে থাকেন। ওই যে নারী মূর্তিটি তিনি দেখেছিলেন ভয়ঙ্কর বেশে, ওই নারী মূর্তিকে তিনি দেখতে থাকেন এবং বলতে থাকেন, তুই তো আমাকে নিলি না, তোকে এবং তোর পরিবারকে কিন্তু আমি একে একে শেষ করব। এইভাবে উনি মাঝে মাঝে ওই ভয়ানক স্বপ্নটা দেখতে থাকতেন এবং উনি বুঝতে পারেন যে ওনার বাবা এবং ওনার যে ভাই মৃণাল, তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমার বাবা যদিও বয়স্ক মানুষ ছিল, কিন্তু তার মৃত্যুটা অস্বাভাবিকই ছিল, কিন্তু কেউ সেটি বুঝতে পারেনি। এর মধ্যে কি হয়, তার ছোট ভাই রিপন তার প্রতিষ্ঠানের ছুটির কারণে সে বাড়িতে বেড়াতে আসে। দিনের বেলা একটা ঘটনা ঘটে, সেটি হলো যে রিপন তার মাকে বলে, তখন অবশ্য স্বপন কাকা বাড়িতে ছিল না, তার মাকে বলে তার একটা বন্ধু আসছে, ডাকতেছে, তো একটু কথা বলে আসি। তখন কিন্তু ভর দুপুর, তখন তার মা বলে যে আরে খাওয়া দাওয়া করে যা। তখন বলে না, এই তো এখনই আসবো, এসে খাওয়া দাওয়া করবো, এই বলে সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এরপর এই রিপনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করা হয়। একটি পর্যায়ে রিপনের সন্ধান পাওয়া যায়। সেই জায়গাটি কিন্তু আপনার অনেকেই আমার মুখে সেই জায়গাটির নাম শুনেছেন, সেটি হচ্ছে সেই ভয়ানক লোকোশেড। লোকোশেডের একটি জায়গায় রিপনকে পাওয়া যায় ক্ষত বিক্ষত নিথর দেহে। তার মানে রিপন আর জীবিত নেই। কে তাকে হত্যা করেছে, তার কে শত্রু ছিল, কে শত্রু ছিল, এই বিষয়গুলো অ্যানালাইসিস করা শুরু হয়, কিন্তু আসলে তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না। তারপরে মূলত এই স্বপন কাকা, উনি তার মাকে এই বিষয়টি বলেন। তখন তার মা আটকে ওঠে যে তুই এতদিন কেন বলিস নাই, তোর বাবা মারা গেল, তার 2 মাসের মাথায় মৃণাল মারা গেল, এর অল্প কয়েক মাসের মাথায় রিপন মারা গেল, এতদিন আমাকে বলবি না? তখন স্বপন কাকা বলে, আমি তো আসলে বিষয়টা বুঝতে পারিনি, আমি মনে করছি বিষয়টা এখানেই শেষ, আর স্বপ্ন তো স্বপ্নই, এটা তো সত্য হবে এটা আমি বুঝতে পারি নাই। তখন তার মা যেটি করেন সেটি হলো যে ওনার ধর্মের যে রিচুয়াল, 7 জন পুরোহিতকে নিয়ে তার বাড়িতে একটি পূজা অর্চনার আয়োজন করেন এবং ওই পূজা অর্চনা এই যে হাবিব শেখ সহ স্থানীয় অনেকেই দেখেছিলেন। ওই পূজা অর্চনা করার পর সমস্যাটা মনে হয় আরো বেড়ে যায়। এবার যেটা হয় সেটা হলো স্বপন কাকার আচার আচরণের কিছু পরিবর্তন হয়, তার কথাবার্তা চালচলনে পাগলামি ধরা পড়ে, মানে আচার আচরণ স্বাভাবিক নয়। উনি একা একাই কথা বলেন, আকাশের দিকে তাকিয়ে কথা বলেন, গালিগালাজ করেন। তো উনি
মানে স্বপন কাকা আর কখনোই স্বাভাবিক হননি। 2001 বা 2 সাল থেকে এই ঘটনার সূত্রপাত হলেও মাত্র 1 বছরের ব্যবধানে তার সংসার একদম মানে পরিবার একদম তছনছ হয়ে যায়। বাবা মারা যায়, 2 ভাই মারা যায়, আর এখনো এই স্বপন কাকা অনেকটা পাগলের মতোই আছেন। বিনোদপুর এলাকার কেউ যদি 10 জন ব্যক্তিকে জিজ্ঞেস করে, তার মধ্যে 9 জনই মানে স্বপন কাকার ঘটনা এটি বলতে পারবেন। এটি খুব পরিচিত একটি ঘটনা বিনোদপুর এলাকায়। স্বপন কাকা এখনো জীবিত আছেন, কিন্তু ওই যে তার যে স্বভাব, যেটা পরবর্তীতে যেটা পাগলামি ভাব শুরু হয়েছিল, যেটা এখনো রয়েছে। সে একা একাই কথা বলেন, গালিগালাজ করেন, আকাশের দিকে তাকান, কাকে কাকে গালিগালাজ করেন, কেউ দেখতে পায় না। এভাবেই চলছে। ওই বাদুরতলা যেই কোরই গাছটি, ওই কোরই গাছটি নিয়ে বেশ কিছু ঘটনা, ছোট ছোট ঘটনা আমি এর আগেও শুনেছিলাম, ওইভাবে হয়তোবা একত্রে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি। কিন্তু এই বাদুরতলা নিয়ে একটা স্বতন্ত্র ঘটনা এই প্রথম আমি হাবিব শেখের কাছ থেকে পেলাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার নাম শিশির। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, আজকে লিখে পাঠালাম। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসায় নতুন করে ভাড়া নেয়। এখনো আশেপাশের কারো সাথেই পরিচয় হয়নি। বাসার সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস, একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল রাতুল, তখন প্রায় রাত 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে পাশের বিল্ডিং এর ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কালো ছিল, এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। তো যাই হোক, এত রাতে রাতুল একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাক হলো। তবু সাহস করে যে একটা ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল, অর্থাৎ দাঁড়িয়ে মাথাটা একটু নিচু করে সেভাবেই দাঁড়িয়ে থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো। তার চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, অনেকটা মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিং এ নতুন এসেছি, আমার নাম রাতুল, আপনার নাম? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল, তো আপু, আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা? নিধি বলল যে প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো, তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে ওর দিকে তাকিয়ে আছে। এক্ষুনি হয়তো পা টেনে ধরবে আর তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ হয়তো তাকে দেখছে। এভাবেই তার দিন রাত যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প করতে লাগলো। এভাবে চলতে লাগলো রাতুলের দিন। রাতুল এক সময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তোবা এটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখে আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে এসো। শুনে রাতুল একটু অবাকই হলো, এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে যেয়ে দেখলো যে নিধি আসেনি। ভাবলো হয়তোবা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বদ্ধ ঘরে বসে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে। আর সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচন্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটা শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো।
যেহেতু পাশের বিল্ডিং, তাই একেবারে রাত 10টার দিকেই ও বের হলো। ওদের বাসায় যে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিধি দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমান নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে উঠল, কারণ তাদের তিনজনের দৃষ্টি একই রকম। কারো মুখে কোনো হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো একটা কথা বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল, কিন্তু ততক্ষণে ওরা তিনজন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সামনে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে ওরা তিনজন চিৎকার করতে থাকলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে লাগলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন ও নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ওই বাড়িটাতে যে দেখে সেখানে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছেও শুনল 12 বছর আগে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে তাদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তারপর থেকে প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুল ছিল একমাত্র ব্যক্তি যে কিনা বেঁচে ফিরেছিল। এরপর ওরা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। আমি ছোট্ট একটা বাসায়, ছোট্ট করিডোর, বাম পাশে বুকশেলফ, আর ডান দিকে কি ছিল মনে নেই। আমি হেঁটে যাওয়ার সময় ভয় পাচ্ছিলাম, ধুক ধুক করছিল আমার বুকের ভেতর। ডাইনিং এর দিকে এগোবো, সে সময় ফোনের ফ্ল্যাশের সামনে একটা বিড়াল এসে পড়ল। বিড়ালটার পিঠ ভেঙে গেছে, কিভাবে ভেঙে গেছে জানি না। আমি 2 পা পিছিয়ে যেতেই একটা লোককে আমি দেখতে পেলাম। সে যেভাবে চলছে তা দেখলে মনে হবে সে ঘুমিয়ে আছে, আর তার শরীরটাকে পুতুলের মতো করে কেউ এদিকে নিয়ে এসছে। একবার বসে পড়ে, একবার হেলে পড়ে, একবার যেন মনে হলো বাতাসে ভেসে এলো। এসে সেই বিড়ালটাকে ধরে সে বিড়ালটার গলায় কামড় দিয়ে মাথাটা ছিঁড়ে ফেলল। আর বাঘ যেভাবে শিকারকে কামড়ে ধরে রাখে, ঠিক কামড়ে ধরে তাকানোর অবস্থায় সেভাবেই সে তাকিয়ে আছে। ঠিক সেভাবেই সে আমার দিকে তাকায়। আর আমি ফোন রেখে 2 হাতের মুঠ শক্ত করে দাঁড়িয়ে আছি। এইটুকু দেখতে দেখতে আমার ঘুম ভেঙে যায়, আর মুখ দিয়ে বমি এসে পড়ে। কি দেখেছিলাম আমার তখনও মাথায় ছিল, সবসময় ভুলে যাওয়ার কথা, কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি আমি কি দেখেছি একটু আগে স্বপ্নে। আগে হলে হয়তো আমি আমির সাহেবকে বলতাম, কিন্তু এখন বলি না, কারণ যা হবার তা তো ঠিকই হবে। এছাড়া আমি এর আগের দিন 3 বার স্বপ্ন দেখেছিলাম, যেখানে নিজেকে দেখেছি একজনের মুখোমুখি হতে, যেখানে দেখেছি ধাম ধাম করে একজন লোক উঠে বসে আর সজোরে দেয়ালে মাথা ঠুকতে থাকে। সেদিন দুপুরের পর আমার পরিচিত একজন আলেমের ফোন আসে, যার সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো। সে আমাকে ফোন দিয়ে বলল, ভাই আজ দাওয়াত আছে। সম্মানিত মেয়ে, দাওয়াত আজ আছে। জানলো যে তখন সে বলে, আর কি? আমি বলেছি। এছাড়া তাদের মধ্যে আমার ওস্তাদ আছে, আমার ওস্তাদ চলছিল যে কাজ করতে তার ব্যাপার কথা হচ্ছে ইদানিং অনেক। ছেলেটা নাকি এক পাওয়ারফুল জিনকে ধরাশায়ী করেছে একা। এটা শুনে জাহিদ আমি তো ডাইরেক্ট বলে দিয়েছিল, এখন মাগরিবের পর তোমাকে নিতে আসবে গাড়িতে, পর চলে যাবো সেখানে, সেখানে দেখা হচ্ছে। তো মাগরিবের পর আমি সেখানে যাই। এটা একটা বড় নাম করা মালটা। আমি অবাক হই, কারণ ভেতরের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর, পরিষ্কার আর মোহময়। আমি 3 তলায় যাই, ঢুকেই দেখতে পাই সাদা কাপড় দিয়ে ফ্লোর মোড়ানো, আর ফ্লোরে বসে আছেন বেশ কয়েকজন আলেম, যারা কথা বলছিলেন। কুশল বিনিময় পর তারা আমার কাছে আমার ব্যাপারে জানতে চাইলে স্বভাবগত কারণেই তাদের সেই কথার উত্তর দিতে অপারগ হই।
তখন ভেতর থেকে একজন বয়স্ক আলেম বের হয়ে এসে বলে, ও হলো আমাদের মেহমান, ওর ব্যাপারে জানো, তা প্রশ্ন কেন করছো? এটা বলে তিনি এসে বসলেন, আমার সাথে বসলেন, অন্য ব্যাপারে কথা বলতে লাগলেন। তিনি খাবার দিতে বললেন। সেখানে আমার সেই পরিচিত আলেম সহ 30 জনের মতো লোক ছিল। আমার পাশেই সেই বয়স্ক আলেম ছিলেন। খাবার পরিবেশন ছিল, এমন সময় আমার শরীর ঝাঁকি দিয়েও আমার করতে যায়। আমার প্ল্যান করতে লাগলো, আমার শরীর থরথর করতে লাগলো। এই সময় আমাকে কয়েকজন ধরতে চাইলেও সেই বয়স্ক আলেম ধরতে দেননি, যা আমি পরে জেনেছিলাম। সে আলেম বলেছিল, ও যা দেখছে, যা বুঝতে পারছে, তা যদি এখন ওকে স্পর্শ করো তোমরাও দেখবে, কিন্তু সেটার ভার তোমরা নিতে পারবে না, যা এই ছেলে পারবে। সেই আলেম আমার কানে ইয়াসিন পড়লেন, আর আমি কানে শুনছিলাম ঝিঝি ঝিঝি পোকার শব্দ। শব্দ কেটে যাওয়ার পর আমি ধীরে ধীরে শান্ত হলাম। তখন সেই আলেম আমাকে একজন লোকের কথা বলে। সেই লোক এখন নিচেই দাঁড়ান, আর তার আগে কখনোই আমি এই মেহমানদারি তার পরিবার আয়োজন করছে। আমি চাই তুমি দেখো, আমাদের সামনেই দেখো লোকটাকে। আমি করে হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছিলাম, কারণ আমার এমন লাগছিল যে সব শক্তি আমার থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আমি যেন শূন্যে ছিলাম। আমি খেতে চাইলাম। খাবার খেতে খেতে আমি সেই আলেমকে জিজ্ঞেস করলাম, আমাকে কি বলবেন, সমস্যা কি? তখন আমাকে আলেম বলেন, নিজের চোখে দেখো, আজ এখানে ওকে ঝাড়বো, তুমিও থেকো। ওকে প্রতিদিন ঝাড়তে হয়, না হলে সমস্যা আরো প্রকট হয়। সমস্যা তো আছেই, কিন্তু ঝাড়লে কন্ট্রোলে থাকে, এটা তিনি বলেন। খাবার খাওয়ার পর প্রায় একটু পরই আমার ঘুম ঘুম লাগতে শুরু করে। তাই আমি একপাশে চেপে যাই আর দেয়ালে হেলান দিয়ে বসি। কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি টের পাইনি, কিন্তু আমার ঘুম ভেঙে যায় বিশ্রী একটা কণ্ঠ শুনে, এবং সাথে আমি শুনতে পাচ্ছি কোরআনের শব্দ, সেই সাথে সেই আলেমের কথা। আমি তখন শক্তিহীন অনুভূতি পাচ্ছিলাম, তাও আমি উঠে দাঁড়াই, আর আমি আমার হাতে রিংটা বের করে পড়ি। আর রিংটা পরার সাথে সাথেই বিশ্রী কণ্ঠে বাজে কথা সেই কণ্ঠ থেকে আসছিল, সেই কণ্ঠটা থেমে যায়। আমি সেদিকে তাকাই আর দেখতে পাই মাঝবয়সী লোক আমার দিকে হা করে তাকিয়ে, মুখে হাসি মেখে তাকিয়ে আছে। এখান থেকে শুরু এক কঠিন যাত্রার, যা আমি বলবো আপনাদের সবাইকে। একেবারে যার মুখোমুখি হতে যাচ্ছিলাম সে কোনো সাধারণ কেউ ছিল না। তার নামের প্রথম শব্দটা ছিল বাজুজ। কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন তাহসিনা জামাল স্বর্ণালী, এবং তিনি ঢাকার মিরপুর ডিওএইচএস থেকে কাহিনীটি শেয়ার করেছেন আমাদের সাথে। এবং এই ঘটনাটি স্বর্ণালীর মেজ খালার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী। তার মেজ খালার অনেক ইয়াং এজে ঘটে যাওয়া একটি কাহিনী, এবং বেশ অনেক দিন আগের। তো স্বর্ণালী লিখেছে কাহিনীটি যেন আমি আমার মতো করে শেয়ার করি, এবং তিনি নিজে এই কাহিনীটি ভাষা শুনেছিলেন তার ছেলেবেলায়। বড় হওয়ার পর এই ঘটনাটি পাঠানোর কিছুদিন আগে তিনি নাকি রিভাইজ করেন তার খালার সাথে আবার, এবং অনেকগুলো পয়েন্ট পুনরায় তার মনে পড়ে, এবং সেগুলো নিয়েই তিনি কাহিনীটি পাঠিয়েছেন আমাদের কাছে লিখে। বেশ বড় একটি মেল, এবং আমি শেয়ার করছি আমার মতো করে। স্বর্ণালীও লিখেছেন সেরকমটি করার জন্যই। তো যাই হোক, আমি চলে যাচ্ছি স্বর্ণালীর কাহিনীতে। এই কাহিনীটি ঘটেছিল স্বর্ণালীর মেজ খালার জীবনে, এবং মানে তার নিজের সাথে না, বাট তার সারাউন্ডিংস এর সাথে। তো সেই সময় তার বিয়ে হয় আজ থেকে বেশ অনেক দিন আগে কুমিল্লার কোন একটি গ্রামে, এবং সেই গ্রামের নামটি স্বর্ণালী লিখেছে, যেটি আমি শেয়ার করব না। তো এটা আমরা স্বভাবতই আমাদের অনুষ্ঠানে আমরা কোনো এলাকার নাম শেয়ার করি না, চেষ্টা করি সেটাকে ছদ্মনাম দিতে বা এড়িয়ে যেতে। তো সেটাই করছি, গ্রামের নাম শেয়ার করছি না। যেখানে স্বর্ণালীর খালার বিয়ে হয় সেই গ্রামটি কুমিল্লার কোনো একটি জায়গায়, এবং বেশ সুন্দর একটি বাড়ি ছিল তার খালার শ্বশুর বাড়ি, এবং বাড়িটির পাশে একটি বড় দিঘি আছে, এবং বাড়ির পেছনে
একটা বড় বাগান, এবং সেই বাগানে অনেক গাছ, অনেক রকমের গাছ, এবং এত বেশি গাছ এত ঘন হয়ে জন্মেছিল যে জায়গাটা সবসময় অন্ধকার হয়ে থাকতো। দিনের বেলাও সূর্যের আলো খুব একটা ঢুকতো না, এবং ওই জায়গাটা এই অন্ধকার থাকার কারণে মানুষ খুব একটা যেত না। এবং সেই বাগানের মাঝখানে একটা বেশ বড় কদম গাছ ছিল, এবং সেই কদম গাছটা এতটাই ঝাঁকড়া ছিল সেটার নিচেও আলো প্রবেশ করতো না। তো যাই হোক, মানুষ অন্ধকার দেখে ওই জায়গাটা খুব একটা যেত না, এবং জায়গাটা বেশ মিস্টিরিয়াস হয়ে থাকতো। তো স্বর্ণালীর খালার যখন বিয়ে হলো সেই বাড়িতে, এবং সেই মেজ খালার যে শ্বশুর ছিলেন তিনি চিন্তা করলেন পরিবার বড় হয়েছে, বাড়িটাকেও বড় করা লাগে, কারণ বাড়িতে ঘরের সংখ্যা বাড়াতে হবে, কারণ পরিবার নতুন মেম্বার এসছে। তো তিনি যেটা করেন, তিনি পেছনের বাগানটা পরিষ্কার করার সিদ্ধান্ত নেন, এবং সেই অনুযায়ী তিনি বাড়িটাকে পরিষ্কার করেন, পেছনের বাগানটাকে পরিষ্কার করেন, এবং পরিষ্কার করতে করতে সেই কদম গাছটাও তিনি কেটে ফেলেন। তো যেদিন কদম গাছটা কাটা হলো, পেছনের জায়গাটা পরিষ্কার হলো, সেদিন রাতে নাকি সবাই বাড়িতে ঘুমিয়েছিল, এবং পেছন থেকে অনেক হু হু করে কান্নার মতো শব্দ আসা শুরু হলো। বাড়ির সবাই ভয় পেয়ে গেল যে কে কাঁদছে বাসার পেছনে। তো বাড়ির মানুষজন পেছনে দিকে তাকালো, এবং তাকিয়ে দেখলো কেউ নেই, অন্ধকার জায়গা, তখন যেহেতু গাছগাছালি নেই সেখানে রাতের আলো এসে পড়ছে, কিন্তু জায়গাটা কেমন জানি খুব একটু অড লাগলো, একটু ফাঁকা, একটা মানে একটা ফাঁকা জায়গা, কিন্তু কেমন যেন একটা বিরান ভূমির মতো লাগলো জায়গাটা। এবং সেখানে মনে হচ্ছে যখন মানুষ তাকাচ্ছে তখন কিছু নেই, মানুষ যখন আবার সব বন্ধ করে জানালা বন্ধ করে শুয়ে পড়ছে তখন হু হু করে কান্নার মতো আওয়াজ, এবং বাসার মানুষজন বেশ ভয় পেয়ে গেল। এবং এরপর থেকে বিপত্তি শুরু হলো। বাড়ির মধ্যে দেখা যেত সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ করে দিলিম করে শব্দ ঘরের ভেতরে। তো কোনো সময় দেখা গেল ঘরের কোনায় একটা কলসি রাখা ছিল, সেটা পড়ে গেছে, অটোমেটিকলি পড়ে গেছে এবং ভেঙে পানি একাকার। এবং ঘরের ছাদের মধ্যে কেউ, টিনের চাল ছিল তখনকার সময়, সেই টিনের চালে দ্রিম দ্রিম করে মাটির ঠেলা এসে পড়তো, বড় বড় মাটির ঠেলা দ্রিম দ্রিম, এবং এত জোরে পড়তো যে মনে হতো ছাদ ভেঙে যাবে। এরকম শব্দ হতো, ঘরের জানালার মধ্যে জোরে ঢিল এসে পড়তো, বিশেষ করে সেই যে জায়গায় গাছ কাটা হয়েছে তার পেছন দিকটায়। তো বেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হলো। এবং এরপরে দেখা গেল যে তাদের বাড়ির কাপড় চোপড় পর্যন্ত কেউ নিয়ে দিঘিতে ফেলে দিচ্ছে, এবং অনেক আসবাবপত্র নিয়ে ফেলে দিচ্ছে। যাই হোক, এই অবস্থায় তারা চিন্তা ভাবনা করে যে কি করা যায়। তো এর মধ্যে একটা ঘটনা ঘটলো, তারা কিন্তু বাড়ি ঘর বড় করার চিন্তা করছে, এর মধ্যে একটা ঘটনা ঘটলো। তার যে শাশুড়ি ছিল, মানে সেই স্বর্ণালীর যে খালার শাশুড়ি ছিল, তার খালার দুজন শাশুড়ি ছিল, মানে তার শ্বশুরের দুটো স্ত্রী ছিল। ছোট স্ত্রী যিনি ছিলেন তিনি অপেক্ষাকৃত অনেক কম বয়সী ছিলেন এবং অনেক সুন্দরী ছিলেন। দেখা গেল একদিন তিনি হঠাৎ করে দাঁতে দাঁত লেগে পড়ে আছেন দুপুরবেলা। তাকে আসলে মানে কেউ মানে আর কি কোন রকম হুঁশে আনতে পারছে না, তিনি পড়ে আছেন, তো বেহুশ হয়ে গেছেন, এবং তাকে কেউ হুঁশে আনতে পারছে না, এবং তার দাঁতের সাথে লেগে গেছে। অনেক কষ্ট করে সেটা খোলা হলো, কিন্তু তিনি বিড়বিড় করে তিনি প্রলাপ বকতে থাকলেন। যাই হোক, তার শরীরের টেম্পারেচার বেড়ে গেল, এবং তাকে অনেক গ্রামে যে সে সময়কার ডাক্তার ছিল তাকে আনা হলো। তিনি এসে ওষুধ লিখে দিলেন, কিন্তু তিনি কোনো কিছু ঠাওর করতে পারলেন না যে কি হয়েছে তার। তো তিনি বললেন যে আপাতত এই জ্বরের ওষুধ খাওয়াতে এবং তাকে দেখে রাখতে, যদি অবস্থা খারাপ হয় তাহলে শহরে নেওয়া লাগবে। তো এরকম বলে তিনি চলে যান। তো এরকম করে সেদিন সন্ধ্যা কাটে, রাত হয়, এবং তাকে শুইয়ে রাখা হয় একটা ঘরে। গভীর রাতে স্বর্ণালী খালা শুনতে পান যে তার শ্বশুরের যে ঘরটা আর কি, তার শ্বশুরের ঘরের পাশে, তাদের দুটো ঘর ছিল পাশাপাশি, তো একটি ঘরের দরজা মনে হলো কেউ খুললো। তো স্বর্ণালী খালা মনে করেন যে আসলে হয়তো কেউ খুলে রেস্টরুমে যাবে এরকম কিছু, কারণ তখন সেখানে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না, এবং গ্রামে এরকম অ্যাটাচ বাথরুম থাকলো না। বাসা থেকে বাইরে, মানে ঘরের বাইরে থাকতো বাথরুম একটা কর্নারে। তো স্বর্ণালীর খালা ভাবলো যে হয়তো কেউ বাথরুমে যাচ্ছেন। প্রথমে তিনি ব্যাপারটা একটু ইগনোর করলেন। তো কিছুক্ষণ পর তিনি আবার চিন্তা করলেন যে আসলে তাদের যে ছোট মা, মানে ছোট শাশুড়ি আছে, তিনি তো অসুস্থ, তিনি কি বাথরুমে যেতে বের হয়েছেন একা, এরকম কিছু। তো স্বর্ণালীর খালা তিনি বের হয়ে ফার্স্টে তিনি তার জানালা দিয়ে উকি দিলেন। জানালা দিয়ে দেখলেন তার ছোট শাশুড়ির যে দরজা, রুমের দরজা, সেটা হাট করে খোলা, সেখানে মানে কেউ নেই। তো তিনি তখন
দেখার চেষ্টা করলেন যে সামনে উঠোন দিয়ে কেউ যাচ্ছে কিনা। তো তিনি দেখলেন যে না, উঠোনের মধ্যেও কেউ নেই, মানে উঠোনে কাউকে দেখা যাচ্ছে না। তো তিনি তখন একটু টেনশনে পড়ে গেলেন। তিনি রুমের দরজা খুলে ফেললেন। ফেলে দেখলেন যে বাইরে রাত, এবং রাতের মধ্যে মানে আকাশে চাঁদটা মেঘে ঢাকা। এমনি তখন পূর্ণিমা ছিল না, মেঘে ঢাকা চাঁদ, এবং চাঁদের আলো এসে পড়ছে উঠোনে, মানে মেঘে ঢাকা একটা ফ্যাকাশে আলো এসে পড়ছে, যেটা নাকি খুব উজ্জ্বল না। তো সেটা দেখা যাচ্ছে উঠোনের মধ্যে কেউ নেই, এবং বাথরুমের কাছে কেউ নেই। দূরে বাথরুমটা দেখা যাচ্ছে, সে বাথরুমেও কেউ নেই। তো তিনি টেনশন করলেন যে তাদের ছোট মা উঠে কোথায় গেলেন, এত রাতে দরজা খোলা, এবং তিনি তো অসুস্থ, আজকে সারাদিন তার গায়ে জ্বর ছিল এবং তিনি প্রলাপ বকছিলেন, তিনি সেন্সে ছিলেন না। তো স্বর্ণালীর খালা বেশ টেনশনে পড়ে গেলেন। তিনি রুম থেকে বের হয়ে ওই খোলা দরজা দেখে তিনি আস্তে আস্তে হেঁটে এসে রুমের দিকে গেলেন। তো রুমের দিকে যে তিনি রুমে উকি দিলেন, রুমটা আধো অন্ধকার, আলো অন্ধকার, রুমের ভেতরে কেউ নেই, মনে হচ্ছে রুমটা খালি, খাখা করছে। তিনি দেখলেন রুমের যে মাথার কাছে জানালা সেটা খোলা। তো তিনি হেঁটে আস্তে আস্তে রুমে ঢুকে জানালার কাছে গেলেন। জানালার কাছে গিয়ে তাকালেন তিনি, এবং জানালা দিয়ে কিন্তু তাদের বাসার পাশে দিঘিটা দেখা যায়। তো তিনি সেখানে গিয়ে দেখলেন যে চাঁদ তখন একটু বেরিয়ে আসছে আর কি মেঘের আড়াল থেকে। সে চাঁদের আলোয় তিনি দেখতে পাচ্ছেন যে তার সে শাশুড়ি। তিনি হেঁটে হেঁটে আস্তে করে পানির পাড়ে গেলেন, এবং তিনি অবয়ব দেখে বুঝছেন যে এটা তার শাশুড়ি। তিনি হেঁটে পানির পাশে গেলেন এবং এক লাফ দিয়ে দিঘির মধ্যে পড়লেন। যখন দিঘির মধ্যে পড়লেন তখন তিনি চিৎকার করা শুরু করেছেন দিঘিতে পড়ে, বাঁচাও বাঁচাও বলে। তো স্বর্ণালীর যে খালা, তিনি মানে চমকে উঠলেন এবং তিনি দৌড় দিয়ে তাড়াতাড়ি যে তার শ্বশুরদের রুমে নক করলেন, জোরে জোরে কিল মেরে নক করলো। তো তার শ্বশুর উঠে এলো এবং উঠে এসে বললো কি হয়েছে, বলে যে বিপদ হয়ে গেছে, ভয়ঙ্কর বিপদ, তাড়াতাড়ি চলেন। তো তারা সবাই মিলে পুকুর পাড়ে চলে গেল, দিঘির পাড়ে। যে দেখলো যে ততক্ষণে মনে হচ্ছে যে কিছু একটা অদৃশ্য শক্তি তার শাশুড়িকে টেনে তুলছে পানির উপরে, বেশ খানিকটা কোমরের পর্যন্ত বা তার উপরে তুলছে, আবার পানির তলে ডুবিয়ে দিচ্ছে। অদৃশ্যভাবে উপরে উঠছে আর নিচে নামছেন তিনি, এবং তিনি চিৎকার করছেন। তারা যেতে যেতে তার চিৎকার করার আর শক্তি নেই, তিনি শুধু হাপুস হুপুস করছেন এবং পানির মধ্যে ঝপঝপ শব্দ হচ্ছে। তো তারা যখন 2-3 জন মিলে দৌড়ে চলে গেছে দিঘির কাছে, ততক্ষণে মনে হলো যে অদৃশ্যভাবে কেউ ছেড়ে দিয়েছে, এবং তার শাশুড়ি পানির মধ্যে কোনো কথা না বলে তিনি পানির পাড়ে এসে লাফ দিলেন পানিতে, এবং তিনি যে ধরলেন তার স্ত্রীকে, ধরে তিনি কোনো মতো টেনে টেনে নিয়ে আসলেন পাড়ে, এবং পুকুর পাড়ে উঠিয়ে নিয়ে আসলেন দিঘির পাড়ে, এবং উঠিয়ে তাকে আনা হলো বাসায়। এনে তাকে দেখা হলো তিনি শীতে কাঁপছেন এবং তিনি শ্বাস নিতে পারছেন না। তাকে পানি বের করা হলো, তিনি পানি খেয়ে ফেলেছিলেন অনেক, এবং পানি বের করা হলো এবং তাকে শুইয়ে রাখা হলো। এবং এই অবস্থায় যখন নাকি ভোর হয়ে গিয়েছে প্রায়, এই সময় দেখা গেল তিনি হঠাৎ করে সেই রুমের মধ্যে তখন ছিলেন হচ্ছে সেই খালার বড় শাশুড়ি ছিলেন, এবং সেই খালা ছিলেন এবং খালার বড় শাশুড়ি ছিলেন, এবং সেই ছোট শাশুড়িকে শুয়ে রাখা হয়েছিল, তার কাপড় চোপড় চেঞ্জ করে তাকে শুয়ে রাখা হয়েছিল। তো হঠাৎ করে দেখলো যে তিনি একটু মানে ডিফারেন্ট একটা কণ্ঠে কথা বলা শুরু করলেন, এবং সে কণ্ঠটা বেশ বেশ যে কোন নাকি টাইপের একটা কণ্ঠ, এবং হাসছেন, কথা বলছেন, হে 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 করে হাসছেন, কথা বলছেন। ভৌতিক একটা মানে আচরণ, মানে জিনিসটা আসলে স্বাভাবিক না, পৈশাচিক একটা আচরণ তার ভেতর থেকে আসছে, কথা বলছেন। এবং তিনি গালাগালি শুরু করলেন। গালাগালি শুরু যেটা করলেন সেটা হচ্ছে সেই শ্বশুরের নাম ধরে গালাগালি শুরু করলেন ভয়ঙ্কর ভাবে, এবং তিনি হাসতে হাসতে তার যে মানে এই সোনালীর যে খালা ছিলেন, খালার বড় শাশুড়ির হাত চেপে ধরলেন, এবং তিনি অনেক কটু কথা বলা শুরু করলেন, এবং মানে খ্যাক খ্যাক করে হেসে বলা শুরু করলেন, এবং ভয়ঙ্কর একটা অবস্থা। সোনালীর খালা প্রচন্ড ভয় পেয়ে গেলেন এটা দেখে, তিনি চিৎকার শুরু করলেন, এবং তার শ্বশুর চলে এলো, এবং বাড়ির আরো কয়েকজন মানুষ আসলে এসে তাড়াতাড়ি তার বড় শাশুড়িকে সরালো সে হাত থেকে, মানে সেটা হাতের মুঠ ছাড়ানো যাচ্ছিল না, এত জোরে তিনি ধরেছেন। এবং তিনি ভয়ঙ্কর রকম আচরণ, তো তাকে মোটামুটি আলাদা করে ফেলা হলো, এবং তাকে শুয়ে রাখা হলো, এবং তিনি ছটফট করছেন, তিনি আপঝাপ করছেন, মানে মনে হচ্ছে যে তিনি ছটফট করছেন, এরকম একটা ব্যাপার। তো বাড়ির মধ্যে যারা দোয়া কালাম জানতো তারা দোয়া কালাম পড়া শুরু করলেন, এবং যখন দোয়া কালাম পড়া হচ্ছিল তখন তিনি আরো ছ্যাঁত ছ্যাঁত করছিলেন, এবং তার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে, ভয়ঙ্কর একটা অবস্থা, বেশ ভয়ের অবস্থা। এর মধ্যে আজান দিল, ভোর হলো, এবং একসময় তিনি শান্ত হয়ে আবার ঘুমিয়ে গেলেন, তিনি ঘুমোচ্ছেন।
তো বাসার মানুষজন আস্তে ধীরে শান্ত হলো এবং সবাই ভাবলো অনেকে তাকে জিন পরি কিছু আসর করেছে এবং তারা খুবই ভয় পেয়ে গেলেন। এবং এই অবস্থা মানে আসলে খুবই ডেঞ্জারাস ব্যাপার। এবং এই ব্যাপারটা গ্রামের কিছু মানুষজন জানলেন। জানার পরে তাদের বাড়িটাকে অনেকে ভয় পাওয়া শুরু করলেন। এবং আশ্চর্য ব্যাপার, সেদিন তাদের বাড়ি নিয়ে একজন কটু কথা বলেছিলেন প্রতিবেশী। দেখা গেল ওই দিন দুপুরের পরে সেই প্রতিবেশীর বাড়িতে কেউ একজন অদৃশ্যভাবে মানে তাদের বাড়ির জিনিসপত্র কেউ ভাঙচুর করেছে এবং জিনিসপত্র কিছু নিয়ে ফেলে দিয়েছে পানির মধ্যে। ভয়ঙ্কর অবস্থা। এবং সেই প্রতিবেশী তো ভয় পেয়ে গেল। এবং এইভাবে স্বর্ণালীর যে খালার যে শাশুড়ি আছে তার উপরে মাঝে মাঝেই এরকম আসর হওয়া শুরু হলো কয়েকদিন। এবং ঠিক সন্ধ্যার পরে তার উপরে এরকম আসতো এবং এসে এরকম সমস্যাগুলো হওয়া শুরু করলো। তো যখন এই ঘটনাগুলো ঘটছে তখন মানে আসলে তারা খুব ভয় পেয়ে গেলেন এবং তারা শহরে খবর দিলেন। সেই গ্রামে এরকম কোনো আলেমকে, গ্রামের যিনি আলেম আছেন তিনি বললেন, আসলে তিনি দেখে বললেন যে আসলে ব্যাপারটা আসলে ভয়ানক। তিনি কেন জানি তিনি সাহস করলেন না। তো শহর থেকে একজন আলেমকে খবর দেওয়া হলো। তিনি এসে তাদের বাড়িতে এক্সোরসিজম করলেন। তো এক্সোরসিজমটা করলেন যেটা, তিনি এসে সন্ধ্যার পরে তিনি যখন এসছেন তিনি ওই বাড়িতে উঠলেন। উঠে সন্ধ্যার দিকে তিনি সন্ধ্যার পর মাগরিবের পর এক্সোরসিজমটা করলেন তিনি। এবং এক্সোরসিজম করার পরে বললেন যে এখন ওনাকে দেখে, রোগীকে দেখেই বলছে যে তার উপরে জিন পরি কিছু একটা আছে। যাই হোক, আমি আনার পর আপনাদেরকে জানাতে পারবো। তো তিনি এক্সোরসিজম করলেন এবং দেখা গেল যে স্বর্ণালীর খালার শাশুড়ি যিনি ছিলেন, ছোট শাশুড়ি, তার উপরে মানে সেই আলেমের ভাষ্য মতে একাধিক পরি বা জিন বা মানে জিনদের মধ্যে নারী কাইন যেটা, সেগুলো আসর করেছিল। তো বেশ কয়েকজন মিলে আসলো। এবং আশ্চর্য ব্যাপার ছিল, যখন সেই আলেম তিনি যখন হাজির করলেন তখন নাকি মানে সেই শাশুড়ির কণ্ঠে মনে হয়েছিল যে কণ্ঠটা ভাগ ভাগ হয়ে গেছে। মানে একটা কণ্ঠকে স্প্লিট করলে যেরকম হয় সেরকম, মানে বেশ আশ্চর্য রকমের। ওই খালা যিনি ছিলেন তিনি বলেছিলেন যে আসলে এইরকম কণ্ঠ তিনি আগে কখনো শোনেননি। খুবই একটা ডিফারেন্ট একটা মানে একটা সাউন্ড আসা শুরু করেছিল এবং এটা কখনোই স্বাভাবিকভাবে একজন মানুষের পক্ষে করা সম্ভব না। আর সেই যে শাশুড়ি ছিলেন, ছোট শাশুড়ি, তিনি নিতান্ত তার বয়স বেশ কম ছিল এবং তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন। তিনি এই ধরনের মানে আচরণ বা কথা কোনোটাই তার সাথে মানানসই না, আর এই ধরনের কণ্ঠ তার মধ্যে আসা সম্ভব না। তো যাই হোক, সেই আলেম হাজির করলেন সেই পরীগুলোকে এবং পরীগুলো তখন ইনফরমেশন দিল যে এই বাড়ির পিছে যে বাগান ছিল, সেই বাগানে যে কদম গাছ ছিল, সেই কদম গাছটাতে তারা আসতো এবং সেখানে তারা বিশ্রাম নিত, খেলাধুলা করত, সেখানে তারা সময় কাটাতো। তো সেগুলো কেটে ফেলার ফলে তাদের আসার জায়গাটা চলে গেছে, তারা আর আসতে পারছে না। তো এটার প্রতিশোধ হিসাবে তারা এই যে বাড়ির কর্ত্রী যিনি আছেন তাকে তারা পজেস্ট করেছেন এবং তারা ছাড়বেন না। তো এই পর্যায়ে সেই আলেমের সাথে তাদের বেশ বাকবিতণ্ডা হলো এবং আলেম খুবই রাগ করলেন। রাগ করে প্রচন্ড মানে অনেক বাকবিতণ্ডা হলো এবং তিনি অনেক রকম তার যে সিস্টেম আছে, ওনার যে এক্সোরসিজমের সিস্টেম, সেই পারফর্ম করা শুরু করলেন। এবং এটাতে দেখা গেল যে এই পরীরা অনেকে চলে যেতে চাইছে না, আবার অনেকে চাইছে, কান্নাকাটি করছে। মানে একটা খুবই ভয়ঙ্কর অবস্থা। সন্ধ্যার পরে সেই বাড়ি অন্ধকার করে করা হচ্ছে এবং বেশ ভয়ঙ্কর একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে। এবং খালা যিনি ছিলেন, স্বর্ণালীর খালা, তিনি তো নিতান্তই তখন ইয়াং, তিনি বেশ ভয় পেয়ে গেছেন এই পরিবেশ দেখে। এবং একটা পর্যায়ে তিনি শুনলেন যে এই আলেম যিনি আছেন তিনি তাদের মধ্যে থেকে দুটো পরীকে তিনি বোতলে ভরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তারা সেখান থেকে যেতে চাচ্ছে না। এবং তিনি দুজনকে বোতলে ভরেছেন সেখানে এবং সেই বোতলে ভরেছেন এবং সেটার বর্ণনার দেওয়ার কিছু নেই। যেটা হয় আমরা অনেকেই শুনেছি, অনেক কাহিনীতে আছে এরকম যে বোতলে ভরা হয়। তিনি শুনেছেন যে দুটো পরীকে বোতলে ভরা হয়, তারা ছিল খুবই দুষ্ট এবং উগ্র প্রজাতির এবং তাদেরকে বোতলে ভরা হয় কারণ তারা কথা শুনতে যাচ্ছিল না। বাকি তার সাথে আরো 9 জন পরী ছিল এবং সেই 9 জন পরী তারা স্বীকার করে যে তারা আর বদার করবে না, কিন্তু তারা কেউই এখানে আসতে বা তার আশেপাশে থাকতে আশপাশ ছাড়তে চাচ্ছে না। এবং তারা সেই যে আলেমকে তারা একটা এক্সকিউজ দেয় যে আমরা ওর সাথে অনেকদিন ধরে আছি বা ওকে অনেকদিন ধরে দেখি, আমাদের ওকে খুব পছন্দ, আর আপনি যাদের বোতলে ভরেছেন তার আত্মীয় স্বজন এসে পরবর্তীতে ওর ক্ষতি করবে, তা আমরা যদি আশেপাশে থাকি তাহলে তার
ক্ষতি হবে না, আপনি আমাদেরকে তার কাছে আসার পারমিশন দেন, আপনি এখানে সমস্যা করেন না, আর না হলে কিন্তু আমরা কোনো না কোনো সময় ক্ষতি করবই। এই ধরনের বিভিন্ন বাগবাদনটার পর আলেম ওনারও অনেক পরিশ্রম হচ্ছিলেন। তিনি একটা সময় বলেন, আজকের মতো আমি এতটুকু হাল ছাড়ছি, আমি পরবর্তীতে এসে এটার ব্যবস্থা করব। তো তিনি তাদের সাথে এতটুকুই একটা এগ্রিমেন্টে আসেন যে তারা এই মহিলার কোনো ক্ষতি করবে না, আর তারা এসে বাড়ির কারো ক্ষতি করবে না, এতটুকু তাদের কাছ থেকে তিনি ওয়ার্ড নিয়ে নেন। এবং তিনি পরে সেই বাড়িটাকে বন্ধ করে দেন, এবং সেই রাতে অনেক পরিশ্রম করেন, তিনি পরিশ্রম করে বাড়িটাও বন্ধ করেন, এবং তিনি বলে দেন এই ভদ্র মহিলা যেন এই বাড়ির বাইরে আপাতত কোথাও না যায়, এবং তাকে যেন সবাই দেখে শুনে রাখে, যদি তাকে দেখে শুনে না রাখে তার ক্ষতি হতে পারে। তো যাই হোক, আলেম এতটুকু করে দিয়ে তখনকার মতো তিনি চলে যান। তিনি বলেন যে পরবর্তীতে দেখা যাবে কি হয়। তো যাই হোক, এখানে ছিল প্রথম অংশ কাহিনীর। এখন দ্বিতীয় অংশে যাই। কাহিনীটা স্বর্ণালী এভাবেই লিখেছে। দ্বিতীয় অংশ হচ্ছে তার ছোট শাশুড়ি পজেস্ট, স্বর্ণালীর খালার ছোট শাশুড়ি পজেস্ট হওয়ার পরের অংশ, পজেস্ট হয়ে তিনি যখন একটা অবস্থানে আছেন। তো যখন তিনি পজেস্ট হয়ে সেই যে পরীদের সাথে তাদের একটা কন্ট্রাক্ট হয়ে গেল যে এখানে আসলে তারা তাকে তার সাথেই থাকবে বা এসে দেখে রাখবে, তাকে কোনো ক্ষতি করবে না, এরকম একটা ব্যাপার। তো সেই অবস্থায় বাড়ির মানুষ এটার সাথে কিভাবে কোপ আপ করলো। তো যেটা হতো, এই ভদ্রমহিলা তিনি কথা বলতেন তখনকার কুমিল্লার আঞ্চলিক ভাষায়, কিন্তু মাঝে মাঝে খালা দেখতেন বা বাসার সবাই দেখতেন সন্ধ্যার সময় সেই বাড়িটা হঠাৎ করে একটা বেলি ফুলের ঘ্রাণে ভরে যেত। চারিপাশে বেলি বা গন্ধরাজ ফুলের হালকা একটা সুবাস আসা শুরু করতো চারিপাশে। তো তিনি বলেছেন যে এই ফুলের সুবাসটা পুরো বাড়িটা ছেয়ে যেত, মনে হতো কোথা থেকে ফুলের সুবাস আসছে। এবং এই সুবাসটা ছেয়ে যখন যেত তখন দেখা যেত আস্তে করে ফিস ফিস কণ্ঠে কথা বলছে কেউ। তাদের যে তিনি যে তার খালার যে শাশুড়ি ছিলেন, রুমের মধ্যে ফিস 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 করে কথা বলছেন, হাসছেন, হালকা হাসছেন, এই শব্দগুলো আসতে থাকতো। এবং তখন তারা বুঝতো যে এখন পরীরা এসছে। এবং তখন সেই রুমের আশেপাশে কেউ যেতে চাইতো না, কারণ মানুষ ভয় পেত। এবং স্বর্ণালীর খালা যিনি ছিলেন, তিনি মাঝে মাঝে দূর থেকে চেষ্টা করতেন শোনার কি বলছেন। তো সেখানে যেটা হতো, তিনি যখন শোনার চেষ্টা করতেন, হঠাৎ তিনি শুনতেন, উনি যখন বেশি কান পাতার চেষ্টা করতেন তখন শুনতেন তার কানের পাশে কেউ হেসে দিয়েছে খিলখিল করে। জিনিসটা এরকম যেন কারো গোপন কথা শুনতে গেলে কেউ বুঝে ফেললে যেভাবে হাসে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো তিনি তখন ভয় পেয়ে যেতেন, গায়ে কাটা লেগে উঠত, এবং তাদের মনে হতো হঠাৎ করে ঘরের এই পাশ থেকে একটু এই পাশে হেঁটে চলে গেছে। একটা মুভমেন্ট তিনি বুঝতে পারতেন। এবং এই ব্যাপারগুলো হতো বেশিরভাগই সন্ধ্যার পরে। এবং আমার শাশুড়িকে যদি কেউ কোনো কটু কথা বলতো বা কেউ কিছু বলতো, তাকে নাকি বিভিন্নভাবে শাস্তি দেওয়া হতো। কেউ ধাক্কা দিয়ে ফেলে দিত বা তাকে তার কাপড় চোপড় পানিতে ফেলে দিত নিয়ে, এটা একটা কমন জিনিস ছিল। এবং এই ব্যাপারগুলো ঘটতো। এবং কেউ আবার এমনও আছে, কেউ মনে হলো তার গায়ে গরম পানি ঢেলে দিয়েছে, এরকম ব্যাপারও ঘটেছে। তো যাই হোক, এবং সেই বাড়িতে আরো কিছু ব্যাপার ঘটতো। সেই মহিলা নাকি মাঝে মাঝে মানুষকে মিষ্টি খাওয়াতো, বাসার মধ্যে মিষ্টি রেখে দিয়ে যেত। এটাও ঘটতো সেই বাড়িতে। যেমন একবার একটা ঘটনার কথা তিনি বলেছেন যে তাদের এক বাড়ির ছেলে তিনি কাঁঠাল নিয়ে এসছেন বাইরের থেকে, এবং কাঁঠাল এনে তিনি কাঁঠালটা রেখেছেন। হঠাৎ করে দেখলো যে কাঁঠালের পোয়া তার পাত্র থেকে লাফিয়ে লাফিয়ে বাইরে চলে গেছে। খুবই আশ্চর্যজনক ভাবে কাঁঠালের পোয়াটা লাফিয়ে লাফিয়ে বাইরে চলে গেল। তো পরবর্তীতে নাকি তার খালার যিনি শাশুড়ি ছিল, তিনি বলেছেন যে এই কাঁঠালটা তার জন্য ভালো ছিল না, অসুস্থ হয়ে যেত, এর জন্য তাকে খেতে দেয়নি ছেলেটাকে। তো এরকম ব্যাপার স্যাপার ঘটতো। তাদের বাড়িতে হঠাৎ হঠাৎ মিষ্টি দিয়ে যেত। এবং একবার স্বর্ণালীর খালাকে বলেছিল যে তিনি বাইরে থাকাতে, তিনি শহরে থাকাতে তিনি মিষ্টি খেতে পারেননি। তো বলা হয় যে তার জন্য মিষ্টি আসবে, এবং তার একটা সুসংবাদ পেলে সেই মিষ্টিটা পাওয়া যাবে এবং তাকে মিষ্টি দেওয়া হবে। তো একদিন যেটা হয়, তিনি রুমের মধ্যে রাতের বেলা তার বাচ্চা নিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে হাত দিয়ে দেখেন যে তার বালিশের নিচে ভেজা ভেজা কিছু একটা, বেশ উষ্ণ। তো তিনি একটু অস্বস্তি ফিল করেন। পরে তিনি হাত দিয়ে দেখেন তার হাতে উঠে এসছে রসগোল্লা, এবং বেশ গরম গরম ফ্রেশ রসগোল্লা উঠে এসছে। তো সেই মিষ্টিটা যে সেই পরিরাই দিয়ে গেছে,
এটা আসলে মানে মানে বোঝার আর বাকি ছিল না তাদের। তো যেটা হয়, পরীর ঘটনার অবসান হয় অন্যভাবে। প্রথম যেটা হয়, একদিন তার শ্বশুর রাতের বেলা তিনি দেখেন যে তিনি বের হন ঘর থেকে। তো উঠানটা একদম মানে অন্ধকার উঠান। তিনি হঠাৎ করে ঠাউর করেন যে উঠানের মাঝখানে কেউ একজন আছে। তো তিনি একটু খেয়াল করে তিনি তাকানোর চেষ্টা করেন। তাকিয়ে দেখেন যে অন্ধকার শুয়ে আসতেই দেখেন উঠানের মধ্যে তার ছোট স্ত্রী নামাজ পড়ছেন এবং তার আশেপাশে কতগুলো ছায়া আছে। এবং সেই ছায়াগুলোকে দেখে তিনি দেখেন যে একজন মানুষ যদি নামাজ পড়তে থাকে তার আশেপাশে ছায়া দাঁড়িয়ে থাকবে কেন। এটা তার কাছে বেশ ওনার কাছে বেশ ভয়ের মনে হয়, এবং মানুষের ছায়ার মতো, অনেকগুলো মানুষের ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তো এটা দেখে তিনি বেশ ভয় পান। এবং দ্বিতীয় যে ঘটনাটা ঘটে, যে ওনার বড় স্ত্রী মানে স্বর্ণালীর খালার যে বড় শাশুড়ি, তিনি নাকি একদিন বলেন ছোট শাশুড়ির কাছে যে পরীরা যখন তাকে বাসায় যখন পরী এসছে রাতের বেলা তাদের বাসায়, তিনি যখন নাকি পজেসড অবস্থায় আছেন, যখন তার রুমে সেই ঘ্রাণ পাওয়া যাচ্ছে, হাসি শোনা যাচ্ছে, তখন নাকি তিনি বলেন, পরীরা তোমরা দেখতে কেমন, আমি তোমাদেরকে দেখতে চাই। তো তখন নাকি পরীরা বলে, আমাদেরকে দেখতে চান না, আপনি ভয় পাবেন। তো তখন তিনি নাকি বলেন যে না, আমি ভয় পাবো না, আমি দেখতে চাই। বলে ঠিক আছে, আপনি গোয়াল ঘরে এসেন, গোয়াল ঘরে রাত্রেবেলা এসেন, আপনাকে দেখা দিব, কিন্তু বাসার আর কাউকে আনবেন না, আপনার যে ছেলের বউ তাকেও আনবেন না, কারণ সে ছোট এবং তার ছোট বাচ্চা আছে, তাকেও আনবেন না। তো যাই হোক, তো তার বড় শাশুড়ি বলে যে ঠিক আছে, আমি যাবো, আমি গোয়াল ঘরে যাব। তো তিনি নাকি আস্তে আস্তে হেঁটে গোয়াল ঘরে যান এবং গোয়াল ঘরে ঢুকে তিনি দেখেন যে অন্ধকার, কিছু নেই। এবং রাতের বেলা হেঁটে হেঁটে গেছেন তিনি, এবং গোয়ালঘর তার যথেষ্ট সাহস ছিল, কারণ এরকম গভীর রাতে যে এই বাড়িটাকে মানুষ এড়িয়ে চলে, মানুষ জানে এখানে জিন পরি আছে, মানুষ কিন্তু সেই বাড়ির ধার কাছে আসতো না। তিনি হেঁটে হেঁটে পার হয়ে সে গোয়ালঘর পর্যন্ত যান। তো গোয়াল ঘরে গিয়ে তিনি দেখেন যে অন্ধকার, কিছু নেই। তিনি বলেন যে কই পরীরা, তোমরা নাকি দেখা দিবা। তো এটা বলার পর নাকি তিনি দেখেন যে গোয়ালঘরটা চারপাশ থেকে আলো হয়ে গেছে। আলো হওয়ার পর তিনি খেয়াল করে যে আগুনের কুণ্ডুলি অনেকগুলো, তিনি গুনতে পারেননি, তবে তার ধারণা 9টাই দেখেছিলেন তিনি। আগুনের কুণ্ডুলি, 9টা আগুনের কুণ্ডুলি, এবং সেগুলা এক একটা ফুটবলের থেকে আর একটু বড় হবে। সেগুলো আস্তে আস্তে তার কাছে কাছিয়ে আসছে, এবং সেই আগুন আসাতে বা আগুনের যে উত্তাপ, সেটা পেয়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান সেখানে। তো যাই হোক, তিনি জ্ঞান হারিয়ে পড়ার আগে তিনি একটা অস্ফুট শব্দ করেন, এবং সেই শব্দটা অনেকে পায়, মানুষজন বাসার ভেতর থেকে শোনেন, চিৎকার টাইপের। তো সেটাতে সবাই আসে, এসে ওনাকে ওখান থেকে নিয়ে আসেন। এবং তারপর দিন তার শ্বশুর ডিসাইড করেন যে না, আসলে এটা খুব বেশি হয়ে যাচ্ছে। তিনি শহরে যান এবং আরো বড় একজন আলেম নিয়ে আসেন, এবং সেই বড় আলেম এসে তাদের বাড়িটাকে বন্ধ করে দেন। এবং সেই পরীদের সাথে তিনি তখন আবার একটা এক্সোসিজমের মতো করেন, এবং তাদের সাথে তারা কিছু একটা চায় যেটা তিনি অস্বীকৃতি জানান, এবং তিনি তাদেরকে আসতে না করে দেন সেই বাসায়, এবং আসতে না করে দেন এবং বন্ধ করে দেন, এবং বলেন যে আপনার যে স্ত্রী তাকে আর বাসার বাইরে সাধারণত যেতে দিবেন না, কারণ তার উপর তো নজর আছে, পরীরা ক্ষতি করতে পারে। আর এছাড়া তিনি বাড়িটাকে বন্ধ করে দেন এবং তাদের আসতে মানা করে দেন। তো ওইবার তিনি যখন এই কাজটা করে যান, এরপর থেকে ওই বাসাতে আর পরীরা আস্তে আস্তে পরীদের আনাগোনা, ঘ্রাণ পাওয়া যেত মাঝে মাঝে, হঠাৎ দূর থেকে ভেসে আসতো ঘ্রাণটা, কিন্তু সেরকম আর কিছু ঘটেনি। এবং আস্তে আস্তে এই পরীদের আনাগোনাটাও বন্ধ হয়ে যায় সেখানে। এবং স্বর্ণালীর খালার যে শাশুড়ি ছিলেন, ছোট শাশুড়ি, তিনিও নাকি আর পরী দ্বারা ওইভাবে হতেন না, আক্রান্ত হতেন না, বা তার উপরেও আর আসতো না। এইভাবে নাকি আস্তে আস্তে ব্যাপারটা চলে যায়। তো এই ছিল স্বর্ণালীর খালার কাহিনী, মেজো খালার কাহিনী। ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার নাম আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা আপু অতীতেও আমাদের অনেক ঘটনা শেয়ার করেছেন, এবং আশা করি ভবিষ্যতেও তিনি সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করে আমাদের পাঠাবেন। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 2005 সালের। আয়েশা সিদ্দিকা আপুদের বাড়ির পাশ দিয়েই মেইন চলাচলের পথ। সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। পায়ে চালিত ভ্যান, রিক্সা, ঠেলাগাড়ি ছাড়া সেই রাস্তায় চলাচল করা দুষ্কর। লোকজন সেই রিক্সা বা সেই ভ্যানও এড়াতে চেত, কারণ প্রচন্ড ছাকি খেতে হয়। তাই আয়েশা আপুরা স্কুলে পায়ে হেঁটে যেতেন। তাদের স্কুল তাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলো দূরে। তো একদিন আয়েশা আপু এক গরমের সময় বিকেল বেলার দিকে তিনি তাদের পুকুর পাড়ে বসেছিলেন। তাদের পুকুর পাড় থেকে সেই রাস্তার সব
চলাচল, যাতায়াত, গাড়ি আসা যাওয়া সবই দেখা যায়। তো তিনি বসেছিলেন, হঠাৎ ভোটকা গন্ধে তিনি অবাক হয়ে যান। তার চারপাশটা একটা বিশ্রী গন্ধ ভরে ওঠে। তো তিনি রাস্তার দিকে তাকিয়ে দেখেন এক লোক ভ্যান চালিয়ে যাচ্ছে এবং তার ভ্যানের উপর একটা মৃতদেহ পেঁচানো। তখন তিনি বুঝতে পারেন বা তার মনে পড়ে একটা ঘটনা। সেটা হচ্ছে 3-4 দিন আগে তাদের পাশের গ্রামে এক মহিলা খুবই বিভৎসভাবে আত্মহত্যা করেন। তিনি ছুরি দিয়ে নিজের গলার নিচে কেটে ফেলেন এবং সব থেকে দুঃখের বিষয় যেটা, তিনি আত্মহত্যা করার আগে তার 3 বছর বয়সী শিশু সন্তানকেও গলা কেটে হত্যা করেন। তখন আয়েশা সিদ্দিকা আপু বুঝতে পারেন যে ওই মহিলার লাশ পোস্টমর্টম করে আবার নিয়ে আসা হচ্ছে তাদের গ্রামে কবর দেওয়ার জন্য। তো পুরো ব্যাপারটাতেই আয়েশা আপুর কেমন জানি একটা গুমট ভাব বা গা গুলানো ভাব চলে আসে। তো তিনি চলে আসেন বাসায়। তিনি কাউকে কিচ্ছু বলেন না। রাতের বেলা খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়েন। তার রুম এবং তার বাবা মায়ের রুমের মধ্যে জাস্ট একটা দরজা। তো তিনি দরজাটা চাপিয়ে শুয়ে পড়েন। তো সেখানে সে সময় আয়েশা আপুদের বাড়িতে বা ওই এলাকাতেই ইলেকট্রিসিটি অবস্থা খুবই খারাপ ছিল। তো তারা হারিকেন জ্বালিয়ে ঘুমাতেন। তো আয়েশা আপু শোয়ার পর কিছুক্ষণ পর তিনি হারিকেনটা নিভিয়ে দেন, নিভিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা এরকম, তিনি দেখতে পান তাদের পাশের বাসার এক মহিলা, সে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে। ফ্যান থেকে ঝুলে পড়েছে রশি দিয়ে। তো এটার পর সারা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, লোকজন কান্নাকাটি শুরু করে, শোরগোল পড়ে যায়। তো এই সব দেখতে দেখতেই সকালে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আয়েশা আপু চিন্তা করতে থাকেন যে রাতে কি একটা খারাপ স্বপ্ন দেখলাম। তিনি যখন বিছানায় বসে চিন্তা করছিলেন, ঠিক তখনই তিনি শুনতে পান কান্নার শব্দ। তিনি বাইরে বেরিয়ে দেখেন গত রাতে তিনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটাই সত্যি হয়েছে। সেই মহিলাই আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পর সারা এলাকার লোকজন চলে আসে, পুলিশও চলে আসে এবং সাথে তিনি দেখতে পান সেই লোকটা, সেই ভ্যান চালক, যে ভ্যান চালক আগের দিন সেই মৃতদেহকে নিয়ে যাচ্ছিলেন। তো পুলিশ আসার পর মৃতদেহ, এই লাশটাকেও পোস্টমর্টম করতে হবে। তো সেই একই ভদ্রলোক সেই লাশ নিয়ে ভ্যানে করে পোস্টমর্টম করার জন্য সদর হাসপাতালে নিয়ে যান। আবার পোস্টমর্টম করে কিছুক্ষণ পর মানে সন্ধ্যার দিকে আবার দিয়েও যান। সন্ধ্যার পর কবর হয়ে যায়। তো আয়েশা আপু কবর হয়ে যাওয়ার পর তিনি তারা কাকিকে নিয়ে এসে কবর দেখতে যান। তো তিনি যখন যান, যাওয়ার পর দেখতে পান কবরটা দেওয়া হয়েছিল একটা ভিটায়। ভিটাটা সাধারণত কবরস্থান হিসাবে ইউজ করা হতো, তাই ওই আশেপাশে লোকজন ওরকম থাকতো না। তো তিনি এবং তার চাচি তারা যাওয়ার পর তারা চিন্তা করেন, দেখলেন কবরটা, দেখার পর তারা চিন্তা করেন কাছেই তাদের এক আত্মীয়র বাড়ি আছে, সেখানেও একটু ঘুরে গেলেন। তো তারা সেই আত্মীয়র বাড়ি গেলেন। তো সেই আত্মীয়র বাড়িতে তার যে চাচি ছিল সাথে, তিনি কোন একটা কাজে আটকে যান। তো এক পর্যায়ে আয়েশা আপুর একাই বাড়ি ফিরতে হবে এবং বাড়ি ফেরার রাস্তাটা সে কবরের পাশ দিয়ে। তো তিনি সাহস করে প্রথমে বেরিয়ে যান বাসা থেকে, কিন্তু সে কবরের কাছাকাছি আসার সময় তার সারা শরীরে সাহস হঠাৎ করে যেন কোথায় চলে যায়। তিনি হঠাৎ ভয় পেয়ে যান। তিনি কিছুক্ষণ আগানোর পর যখন কবরটা আরেকটু ভিজিবল হয়, আর একটু চোখের সামনে ভেসে ওঠে, তিনি দেখতে পান কবরের মাটি সরানো, চাটাই উঠানো, কবরটা গর্ত করা। তো তিনি প্রথমে ভয় জমে যান। তিনি বুঝতে পারেন না যে কি দেখছে এগুলা। তিনি আরেকটু আগানোর পর তিনি আরেক যেটা দেখেন সেটা হচ্ছে কবরটা মনে হয় মাত্র 1 হাত গর্ত করে রাখা হয়েছে, কারণ সে মৃতদেহটাও সে উকি দিয়ে দেখতে পাচ্ছে কবরের ভিতর। হঠাৎ তিনি দেখতে পান সে মৃতদেহটা অটোমেটিক নিজে উঠে বসে কবরের দেয়ালে হেলান দিয়ে আয়েশা আপুর দিকে তাকালো। তার মুখে কাফনের কাপড় নাই। সেই পরিচিত মহিলাই তার সামনে বসে আছে কবরে হেলান দিয়ে, গায়ে কাফনের কাপড়, এবং তার দিকে একটা বিশ্রী হাসি দিল। আয়েশা আপু সেই হাসি দেখে চিৎকার করতে থাকেন, চোখ বন্ধ করে চিৎকার করতে থাকেন। ঠিক সেই মুহূর্তেই আয়েশা আপুর মা তাকে ধাক্কানো শুরু করেন। আপনারা বলতে পারেন এখানে আয়েশা আপুর মা কোত্থেকে আসলো? কারণ হচ্ছে আয়েশা আপু স্বপ্ন দেখছিলেন। এই পুরো ব্যাপারটাই তার স্বপ্নের মধ্যে আরেকটা স্বপ্ন ছিল,
আয়শা আপুর মা আয়শা আপুকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠান। আয়শা আপু চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেন এবং কাঁদতে থাকেন। তার বাবা চলে আসে, তার মা আয়াতুল কুরসি পড়ে তাকে ফু দেয়। ফু দেওয়ার পর তিনি কিছুটা শান্ত হন। তখন তিনি সবাইকে বলেন যে আমি এই স্বপ্ন দেখলাম। পরদিন এক হুজুর নিয়ে আসা হয়। তো হুজুর নিয়ে আসার পর হুজুর আয়শা আপুকে জিজ্ঞেস করেন যে মা তুমি কি কোনো কিছু দেখছিলা বা কোনো ঘটনা কি ঘটছিল গতকাল বা তার আগে? তখন সে আয়শা আপু সেই হুজুরকে সেই লাশটার কথা বলেন। তিনি যখন পুকুর পাড়ে বসেছিলেন এবং তার সামনে দিয়ে সেই ভ্যানওয়ালা সেই লাশটা নিয়ে যাচ্ছিলেন, তখনই তিনি ভয় পান। তখন হুজুর তাকে কিছু তাবিজ দেন, সারফুক করেন এবং বলেন তিনি যেহেতু এইসব বিষয়ে ভয় পান তাহলে তাকে সেই বিষয় থেকে সবসময় দূরে থাকতে হবে, সবসময় এই বিষয়গুলো তাকে অ্যাভয়েড করে চলতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর থেকে এইসব রিলেটেড সমস্যা আয়শা আপুর আর হয়নি। এটাই ছিল আয়শা আপুর পাঠানো ঘটনা। তো প্রথম যে ঘটনাটাই বলবো এটা আমাকে পাঠিয়েছেন জুবাইর ভাই। তিনি প্রায় সময় আমাদেরকে ছোট ছোট ঘটনা পাঠান। এই ঘটনাটা তিনি শুনেছেন এই বছরে কোন একটা সময়। ওনার বাড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোন একটা জেলায়। তো ওনাকে ওনার বাড়ি যেতে হলে লঞ্চে যেতে হয়। তো উনি এই বছরে কোন একটা দিন লঞ্চে ওনার বাড়ি যাচ্ছিলেন। তো সেখানে সেই লঞ্চের কোন এক কর্মচারীর সাথে ওনার পরিচয় হয়। সেই কর্মচারীর ছদ্মনাম দিচ্ছে আমি সেলিম। তো জুবাইর ভাই তিনি সেই সেলিম ভাইকে জিজ্ঞেস করে যে ভাই আপনি তো অনেকদিন ধরে লঞ্চে আছেন, কখনো কি কোনো ভৌতিক কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা? তখন সেই সেলিম ভাই বলে যে হ্যাঁ একটা ঘটনা আছে 6-7 বছর আগে ঘটেছিল এই লঞ্চেই, তো সেটা আমি শেয়ার করতে পারি। সেই ঘটনাটা আমি এখন আপনাদের বলবো। তো সেই রাতে নাকি ছিল শীতকাল এবং প্রচন্ড শীত ছিল বাইরে। সেলিম ভাই ওনার কাজ শেষ করে একতলায় যখন ওনার একটা রেস্টরুম ছিল সেই রেস্টরুমের পাশে একটা বারান্দা ছিল, সেখানে কোনো একটা কারণে তিনি দাঁড়ায় ছিল। তো হঠাৎ করে উনি খেয়াল করতেছে যে 3 তলায় বারান্দায়, নিচে থেকে খেয়াল করতেছে 3 তলা বারান্দায় কোন একটা মহিলা বসে আছে এবং তার চুল বাইরে দোল খাচ্ছিল বাতাসে। তো উনি কিছুক্ষণ পর কিছুক্ষণ ধরে খেয়াল করার পর উনি ভাবে যে হয়তো কোনো একটা কারণে আসছে, আবার হয়তো মহিলাটা চলে যাবে। তো সেলিম ভাই উনি আধা ঘন্টা পর আবার যখন সেখানে যা দেখতেছে সেই মহিলাটা ঠিক আগের জায়গায় আছে। তো সেলিম ভাইয়ের মাথায় এটা ঢুকতেছিল না যে এত শীত, আমি শীতের কাপড় পরে এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না ঠিকভাবে, সেই মহিলাকে এইভাবে দাঁড়ায় আছে, মানে উপরে বসে আছে এখানে। তো সেলিম ভাই ঠিক করে যে উনি উপরে গিয়ে জিজ্ঞেস করবে যে কোনো সমস্যা হয়েছে নাকি। তো তিনি 3 তলা এরকম যায় এবং দেখতেছে যে মহিলাটা একবার একটা কর্নারের শেষ প্রান্তে বসে আছে। তখন সেলিম ভাই মহিলাটাকে কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে যে আপা কোনো সমস্যা হয়েছে, আপনি কত নাম্বার রুমে আছেন? তো মহিলাটা কোনো উত্তর দেয় না। আবার জিজ্ঞেস করে সেলিম ভাই যে আপা আপনি কত নাম্বার রুমে আছেন, বলেন কোনো সমস্যা হলো নাকি? মহিলাটা নাকি এখন সেলিম ভাই দিকে তাকায় এবং সেলিম ভাই যেটা বলে যে মহিলাটার চোখ নাকি তখন লাল এবং জল করছিল এবং আবছা আলোতে যেটা বোঝা যাচ্ছিল যে ওনার ফেসটা, মানে মানুষ অনেক সময় হয় না যে কেউ ঘুষি মারলে চেহারার ফেসটা কেমন লাল হয়ে যায়, এরকম লাল অবস্থায় ছিল। তখন সেলিম ভাই কিছুটা ভয় পেয়ে যায় রাতে, শীতের রাতে, এবং মহিলাটাকে ওরকম শীত বস্ত্র খুব একটা পরা ছিল না। কিন্তু উনি যেই কেবিনের সামনে বসা ছিল সেই কেবিনটার লাইট জ্বলছিল। মহিলাটাকে আবার জিজ্ঞেস করে সেলিম ভাই একই কথা যে আপা কোনো সমস্যা থাকলে বলেন, শীতের এত রাত এখানে বসে আছেন, ঠান্ডা লাগছে না আপনার? সেই মহিলাটা নাকি বলতেছে তুই এখান থেকে যাবি, এটা বলতেই সঙ্গে সঙ্গে সেলিম ভাইকে একটা চর লাগায়। সেলিম ভাই নাকি এতটাই ব্যথা পায় যে তিনি নাকি এই চরের ব্যথায় সঙ্গে সঙ্গে বসে যায় এবং খুব হই হুল্লোড় করা শুরু করে। সাথে সাথে নাকি পাশে 2টা কেবিন থেকে লোকজন বের হয়ে পড়ে যে বলতেছে কি হয়েছে এখানে, এবং যেই কেবিনটার আলো জ্বলতেছিল সেখান থেকে একটা লোক বের হয়ে আসে। তো সেলিম ভাই বলতেছে যে মহিলাকে ভালোভাবে জিজ্ঞেস করলাম, সেই আমার সাথে এরকম ব্যবহারটা করলো। তখন যেই কেবিনটায় আলো জ্বলা ছিল সেখান থেকে যে পুরুষ লোকটা বেরিয়ে আসছে সে বলতেছে যে ভাই কিছু মনে করবে না, সে আমার স্ত্রী হয়, তার সাথে একটু আমার ঝগড়া লাগছিল দেখে এখানে বসে আছে। হঠাৎ করে সেই লোকটা দেখতেছে তার স্ত্রীর চেহারাটা অন্যরকম হয়ে গেছে, এবং যেটা বললাম আর কি, সিনেমা যেটা বললো যে চেহারা দেখে মনে হচ্ছে কেউ ওকে মারছে বা চোরটা খুব জল করতেছে। তখন সে তার স্ত্রীকে বলতেছে তাতে রুমে আসো, তোমার এই অবস্থা কেন? দেখতেছে টান দিয়েও স্ত্রীকে আনতে পারতেছে না। সেলিম ভাই বুঝে যায় যে কোনো একটা সমস্যা হয়তো হয়েছে। তো পাশের কেবিন থেকে যারা আসছিল ওরা প্রায় টোটাল সবাই মিলে 3-4 জন মিলে সে মহিলাটাকে টান দিবে, কিন্তু সে নড়তেছে না। মানে ভারী আলমারি অনেক সময় ঠেলা দিলে যেরকম ভার হয়ে থাকে না, এরকম নাকি ভার হয়েছে মহিলাটা। তো সবাই বুঝে যায় যে খারাপ কিছু একটা হয়েছে। সেলিম ভাই নাকি তখন তাড়াতাড়ি দোয়া পড়া শুরু করে এবং অনেক দোয়া পড়ার পর মহিলাটাকে অনেক কষ্টে ভিতরে ঢুকানো হয়, এবং ঢুকানোর সঙ্গে সঙ্গে সেই মহিলার হাজবেন্ড দরজাটা লাগায় দেয়।
এবং সে বলতেছে বুঝলাম না আমার স্ত্রী কি হইল। তখন সেই সেলিম ভাই বলতেছে যে ভাই টেনশনে কিছু নাই, আপা মনে হয় কোনো খারাপ নজর না পড়ছে, এরকম হইতে পারে। তো লোকটা বলতেছে ভাই আমি কিছু বলতে পারবো না, আমার ওয়াইফ আমার সাথে কোনো একটা কারণে ছোট্ট একটা কারণে ঝগড়া করে এখানে অনেকক্ষণ ধরে বসেছিল, তাই আমি ভাবছিলাম যে রুমে এসে পড়বে, তখন আপনার চিল্লাচিল্লি শুনে এখানে আসলাম, কিছু মনে করেন না। যাই হোক, তখন সেলিম ভাই সেই লোকটাকে বলতেছে আপনি কিছু মনে না করলে আপনার বাড়িতে একটা খবর দেন যাতে ভোরবেলা কেউ এখানে আসে, কারণ লঞ্চ তো 4টার দিকে আসবে, এত রাতে আপনি কিভাবে যাবেন আপাকে নিয়ে। তো আর যদি পারেন কোনো হুজুর যদি কেউ থাকে ওনাকেও খবর দেন যদি আপনার বাড়ি থেকে এরকম যদি আসতে পারে। তখন সেই ওই লোকের বাড়িতে খবর দেওয়া হয় এবং মহিলার ভাই আসে এবং একটা হুজুরকে নিয়ে আসে। তো হুজুর আসার সঙ্গে সঙ্গেই দেখতেছে সেই কেবিনটা যখন ভোরবেলা খুলে দেওয়া হয়, মানে যখন আসলে থামে, দেখতেছে যে মহিলাটা এখন রুমের একটা কর্নারে বসে আছে এবং তার চুল এলোমেলো এবং আগে রাতে যেরকম চেহারা ছিল তার থেকে এটা কারণ বিদঘুটে অবস্থা। তখন হুজুর দেখে বলতেছে যে হয়তো বাজে নজর পড়ছিল ওনার উপর রাত্রেবেলা, এর জন্য এরকম হইতে পারে। আসলে নদী পথে তো অনেক সময় খারাপ কিছু এরকম থাকতেই পারে, তা আপনার স্ত্রী এরকম হয়েছে। তারপর নাকি সেদিন মানে সেই ভোরে তারপরে নাকি মহিলাটাকে অনেক কষ্ট করে নিয়ে যাওয়া হয় এবং নেওয়ার আগে নাকি অনেক ঝাড়ফুঁক দিয়ে খারাপ যে জিনিসটা ছিল এখানে তাড়ানো হয়েছিল। তো এটা সেলিম ভাই একটা ছোট ঘটনা শেয়ার করে জুবাইর ভাইকে, যেটা আমি এখন শেয়ার করলাম। তো এখন আরেকটা ঘটনা আমি চলে যাচ্ছি। এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন তানজিব সীমান্ত ভাই, তিনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং ওনার ঘটনাগুলো বেশ সুন্দর এবং মারাত্মক ভয়ঙ্কর হয়, এজন্য আপনার মাঝে ওনাদের একটা ঘটনা আমি এখন তুলে ধরবো। তো এই ঘটনাটা উনি পাঠিয়েছেন, ওনার বাড়ি সৈয়দপুরে। তো সৈয়দপুর থেকে নিয়ে ঘটনা পাঠাচ্ছেন এবং সীমান্ত এলাকায় উনি থাকেন। যাও তানজিব ভাই ঘটনা আমি চলে যাচ্ছি। এই ঘটনাটা উনি সংগ্রহ করে ওনার এক বন্ধু আছে, কাছের বন্ধু, সেই বন্ধুর বাবার কাছ থেকে। তো সেই বন্ধুর বাবার কাকু আছে যে, সেই কাকুর সাথে নাকি ঘটনাটা ঘটে। ওনারা হিন্দু ফ্যামিলির সদস্য ছিলেন। তো এটা 82 সালের ঘটনা, 1982 সালে এই ঘটনাটা ঘটে। তো সেই কাকুর নাম দিচ্ছি আমি অরুণ, কারণ প্রত্যেকটা নাম এখানে আমাকে ছদ্মনাম ব্যবহার করতে বলা হয়েছে। তো অরুণ কাকু তিনি নাকি খুব সাহসী এবং ডান পিটে ছিলেন। তো ওনার নাকি তখন 15 কি 16 বছর বয়স। উনি তখন নাকি খুব মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে খুব চলে বেড়াতেন, খুব দৌড়াদৌড়ির মধ্যে থাকতেন, খুব সাহসী ছিলেন তিনি। তো উনি গ্রামে যখন বিভিন্ন জায়গায় যেত, তো ওনাদের বাড়ির আশেপাশেই একটা লোক ছিল, সেই লোকটার নাম ছিল মজুমদার। তো উনি মজুমদারকে দেখতেন যে সে নাকি একটু অন্য ধরনের মানুষ ছিল এবং গ্রামের অনেক লোকই বলতো যে সেই মজুমদার লোকটা নাকি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতো, কিন্তু এগুলো কোনো প্রমাণ পাওয়া যেত না। তো অরুণ কাকু আমাদের একটু সন্দেহ জাগতো এবং উনি নাকি সেই লোকটাকে সরাসরি অনেকবার জিজ্ঞেস করেছে আপনি কি কোনো ব্ল্যাক ম্যাজিক করেন, যেহেতু না বয়স কমেন উনি সাহস দেখে জিজ্ঞেস করেছে। কিন্তু মজুমদার যে সেগুলো কখনোই স্বীকার করতো না, সে বলে যে না ভাই আমি তো পূজা করি, আমি তো কোনো ব্ল্যাক ম্যাজিক করি না। তো অরুণ কাকু একটা জিনিস খেয়াল করতেছে যে সেই লোকটাকে তো সে ফলো করা শুরু করে, সেই মজুমদারকে। তো সে খেয়াল করতেছে যে এই মজুমদার প্রায় সময় রাত্রেবেলায় যখন সন্ধ্যার পর হয়, সে কিছু মানে গ্রামের কিছু বাচ্চা কাচ্চা আছে, তারা নাকি সেই মজুমদারের বাসায় আগরবাতি এবং বট পাতা নিয়ে যেত। তো এটা দেখার পর ওইটা খুব একটা গায়ে লাগায় না, কিন্তু সেই গ্রামে একটা সমস্যা শুরু হওয়া মানে শুরুতে থাকে আর কি। এরকম ছিল সমস্যাটা যে গ্রামে মাঝে মাঝে ছোট বাচ্চা মেয়েদের পাওয়া যেত না, মাঝে মাঝে প্রাপ্তবয়স্ক কিছু মেয়েকেও নাকি পাওয়া যেত না। তো এরকম প্রথম যে ঘটনাটা ঘটে যে এরকম প্রথম মাসে এরকম দেখা যাচ্ছে যে 2টা মেয়েকে পাওয়া যাচ্ছিল না, এবং পাওয়া যখন যাচ্ছিল না তখন অনেক নাকি পুলিশ কোর্ট কাছারি অনেক জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু এই মেয়ে 2টার সন্ধান নাকি পাওয়াই যায় না। তো এরকম যখন ঘটছিল তখন অরুণ কাকুর মধ্যে সন্দেহটা আরো বেশি জাগে যে মেয়েগুলো আসলে যায় কই। তো উনি কখনোই ভাবতে পারে নাই যে এই মজুমদার এই ঘটনা ঘটাতে পারে। যাই হোক, অরুণ কাকু তো এরকম দিন যাচ্ছিল। ঠিক আরো 2-3 মাস পরে দেখা যায় যে গ্রামে আরেকটা মেয়ে এরকম হারিয়ে যায়, কিন্তু এই মেয়েটাকে হারিয়ে যাওয়ার পর তার লাশ গ্রামের কোন একটা জায়গায় পাওয়া যায়, কিন্তু লাশের হাতের পায়ের এই 2 জায়গার নাকি আঙ্গুল 2-1টা ছিল না, এবং দেহের বিভিন্ন জায়গা নাকি ক্ষত বিক্ষত ছিল, এবং বুকের হাড়গুলা পাঁজরগুলা নাকি কিছু কিছু হাড্ডির অংশ ভাঙা ছিল, মানে পুরো বিভৎস অবস্থা ছিল। পুলিশকে ডাকা হয় কিন্তু পুলিশ এর সমাধান করতে পারে না। যা সেই লাশকে নাকি দাফন করে দেওয়া হয় ওদের নিয়ম অনুযায়ী। তো এরকম ঘটার পরে তো অরুণ কাকু কোন একটা মানে কারণে সেই মজুমদারের সাথে দেখা করে এবং মজুমদারকে বলতেছে যে ভাই কিছু মনে করবেন না, এই আগরবাতি বট পাতা যে আপনার কাছে সন্ধ্যার পর অনেক বাচ্চা কাচ্চারা নিয়ে আসে, এটা তো আপনি নিজেও আনতে পারেন, আপনি ওদেরকে দেন কেন? তখন সেই মজুমদার বলতেছে যে আসলে আমার পূজা করি, পূজাতে লাগে, এই জন্য আনা হয় আর কি। এইগুলো এই বাচ্চাদেরকে দিয়ে আনা, এটা আমার পূজার নিয়মে আছে এরকম, মানে সে কোন রকম বুঝ দেয়। কিন্তু মানে মজুমদারকে
মানে কাকুর কথা হচ্ছে একটাই যে মজুমদার কি করে এটা আমার জানতে হবে, এবং সে এরকম আস্তে আস্তে একটা পর্যায়ে সে মজুমদারের সাথে মানে আরো ঘনিষ্ঠ হতে থাকে এবং একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক গড়ে তোলে। তো সেই মজুমদার টুকিটাকি মানে জাদুতন্ত্র করে, এটা সেই কাকুকে মানে অরুণ কাকুকে বলে। অরুণ কাকুর কথা একটাই যে ভাই, আপনি যেহেতু জাদু বা ব্ল্যাক ম্যাজিক গুলো করেন বা কালো জাদু গুলো শিখেন, এগুলো একটু আমাকেও শেখাবেন। তো সেই মজুমদার বলতেছে হ্যাঁ তোমাকে শিখাবো, তবে তুমি গ্রামের কাউকে বলতে পারবা না, তোমাকে আমি শিখাবো এবং এটা তোমার আমার মধ্যে থাকতে হবে। তো অরুণ কাকু ঠিক করে যাচ্ছে, ঠিক আছে সমস্যা নাই, আমি ওনার কাছ থেকে শিখি কয়দিন, দেখি কি করা যায়। সেরকম যখন উনি শিখতেছিল সেরকম ওনার কাজও ছিল সেই অরুণ কাকুকে মজুমদার কিছু কাজ দিত, এবং কাজগুলো ছিল যে সেই আগর পাতা এবং বট পাতা যে বাচ্চাদেরকে দিয়ে আনাতো, এখন সে অরুণ কাকুকে দিয়ে এরকম আনানো শুরু করছে। যাই হোক এরকম দিন যাচ্ছে, অরুণ কাকু টুকিটাকি এরকম জাদুবিদ্যা শিখতেছে। হঠাৎ করে একদিন অরুণ কাকুর ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়, কোথাও পাওয়া যাচ্ছিল না। কিন্তু 2 দিন পর, ঠিক কয়েকদিন আগে যে মেয়েটা মানে যে মেয়েটার লাশ পাওয়া গেছিল, যে আঙ্গুল ছাড়া বা বুকের হাড় বা পাঁজর এগুলো ভাঙা অবস্থায় পাওয়া গেছিল, ঠিক সেম ভাবে অরুণ কাকুর ছোট বোনের লাশ পাওয়া যায় একটা ঝোপের মধ্যে, ঠিক একই ভাবে একই রকম দেখতে। তো পুলিশের খুব সন্দেহ জাগে, অনেক মামলা মোকদ্দমা হয়, কিন্তু এটার কোনো সমাধান হয় না। এর মধ্যে যখন সুরাহা হয় না, অরুণ কাকুর মন খুব ভেঙে যায় এবং তিনি আস্তে আস্তে সেই মজুমদারের বাড়িতে যাওয়াটা অনেকদিন ধরে ছেড়ে দেন। তো এরকম ছেড়ে দেওয়ার পর ওনার যখন এই ওনার যে বোনের যে সমস্যা মানে মৃত্যুটা হলো, এটা নিয়ে যখন আস্তে আস্তে সবাই ধামাচাপ করে গেলো, তখন ওনার মনটা আস্তে আস্তে যখন ঠিক হওয়া শুরু করে, তিনি তখন আবার সেই মন্ত্র পড়া মানে সেই মজুমদারের কাছে গিয়ে মন্ত্র মানে শেখা শুরু করেন এবং ব্ল্যাক ম্যাজিকটা আরো নিজের আয়ত্তে আনতে চান। ওনার কথা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যদি আমি জানতে পারি যে আমার বোনকে হত্যা করেছে, তাহলে তো হইতোই, মানে ভালোই হয় না, ওনার মধ্যে একটা নাকি কৌতূহল কাজ করতো। যাই হোক এরকম কোন এক অমাবস্যার রাতে মজুমদার কাছে যখন তিনি যায়, মজুমদারকে বলতেছে যে আজকে আমাকে একটু বেশি করে একটা বড় আকারের কোন একটা মন্ত্র শিখান, যেখানে আমি ভবিষ্যৎ নিয়ে কিছু একটা বলতে পারবো, এরকম কিছু একটা বলতেছে। তখন মজুমদার বলতেছে যে দেখ, তুই সবকিছু পারবি তো, তোকে একটা কাজ দিই, 3টা কাজ দিব তোকে আমি। তুই চিতাকলা থেকে একটা হাড়ি নিয়ে আসবি, আর হচ্ছে মুসলিম কবরস্থান থেকে কিছু মাটি নিয়ে আসবি, আর টুকটাক কিছু কাজ দেয়। তো যে কাজগুলো যদি করস, তাহলে তোকে আমি ভালোভাবে আজকে একটা বড় জাদু টুনা একটা মন্ত্র শিখিয়ে দিব তোর খুব সামনে, মানে এমন মন্ত্র শিখাবো যেটা পড়লে তোর ভবিষ্যৎ নিয়ে তুই বলতে পারবি। যাক এই কাজগুলো তখন সে অরুণ কাকু উনি কবরের থেকে মানে মাটি আনে এবং উনি ওই যে ভাঙ্গা হাড়িগুলো সব নিয়ে আসে, মজুমদার কাছে আসে। তো মজুমদার এগুলো দেখে বলতেছে যে আরো একটা জিনিস লাগবে, এটা তুই পারবি না, আর তোর ওটা দ্বারা মানে এটা সংগ্রহ করা তো সম্ভব হবে না। তো অরুণ কাকু বলতেছে যে সম্ভব হবে না মানে, আমি তো আপনার সাথে কথা মতো সবকিছু আনলাম, তাহলে আপনি আবার বলতেছেন কেন সম্ভব হবে না? তখন মজুমদার বলতেছে আরে বাদ দে, তোর এতে জাদুবিদ্যা হবে না, উল্টা পাল্টা মানে একটু বুঝায় সে ওই অরুণ কাকু সেদিন বিদায় করে দেয়। তো অরুণ কাকু সেদিন থেকেই মজুমদারের উপর রাগ মানে জমতে থাকে, কিন্তু সে এটা কিভাবে মানে কোনোভাবে বুঝতে পারে না যে এই যে গ্রামের মেয়েগুলাকে যে মারা হচ্ছিল এটা যে এই মজুমদারি করে, সেই অরুণ কাকু কিন্তু তখন বুঝতে পারছিল না। কিন্তু ওনার মধ্যে একটা সন্দেহ সবসময় কাজ করতো যে মেয়েগুলো আসলে যায় কই। তো যাই হোক মজুমদারের প্রতি তো সেদিন রাত থেকে তো অরুণ কাকুর রাগ জমে যায়। তো সেই রাতে যখন তিনি মানে ঘুমাতে যাবেন, মানে অরুণ কাকু যখন বাসায় ঘুমাতে যাবে, তিনি হঠাৎ করে শুনতে পায় ঘুমের মাঝে কেউ বিড় করে কথা বলতেছে এবং অনেক উল্টাপাল্টা কথা ওনার কানে আসতেছিল এবং উল্টাপাল্টা আওয়াজ আসতেছিল। তিনি বেশ কিছু মানে কিছুটা ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার পরের দিন গিয়ে উনি মজুমদারকে বলতেছে আমি উল্টাপাল্টা রাতে আওয়াজ শুনি। তো মজুমদার সে বলতেছে যেমন হইতে পারে যে তুই যে এরকম কাজগুলা করছিস গতকাল রাতে গিয়ে যে কবর থেকে মাটি আনলি, তারপরে যে শ্মশান ঘাটে গিয়ে যে কাজগুলা করলি, এই কারণে হয়তো বাজে উল্টাপাল্টা বাজে কিছু তোকে আসর করছে। ঠিক আছে সমস্যা নেই, আমি তোকে কিছু মন্ত্র বলে ফু দিয়ে দিচ্ছি, হয়তো কোনো বাজে বাতাস তোর লাগছে। যাই হোক এরকম ফু দেওয়ার পর অরুণ কাকুর মোটামুটি ঠিক হয়। আরেকদিন সে অরুণ কাকুকে বলতেছে যে তুই আজকে ছেলের রক্ত নিয়ে আসবি, যদি আজকে রক্ত নিয়ে আসতে পারো তাহলে দেখবি তোর আরো একটা মন্ত্র শিখাই দিই, মানে ওর শুধু লোভ দেখাইতো। তো সেরকম এরকম শিয়ালের রক্ত নিয়ে আসে, সে শিয়ালের রক্ত নিয়ে মানে মজুমদারকে সে দেওয়ার পরে সেই রাতে যখন আবার ঘুমাতে যাবে সেই অরুণ কাকু, উনি দেখতেছে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতেছে যে একটা মেয়ে আসছে এবং সেই মেয়েটা যখন কাছে আসে তিনি দেখতেছে যে এই মেয়েটা তার ছোট বোন। সঙ্গে সঙ্গে অরুণ কাকু ঘুম ভেঙে যায় এবং উনি নাকি মানে সামনাসামনি দেখতেছিল মেয়েটা কেমন একটা অবস্থা, এবং মেয়েটা তাকে একটা আবছা একটা আলোতে বলতেছে এসে যে দাদা তুই যাকে সাহায্য করছিস সেই তো আমাকে মারছে, তুই কেন ওকে সাহায্য করিস? তোকে দাদা অনুরোধ করবো তুই লোকটাকে সাহায্য করিস না। এটা বলতে না বলতেই অরুণ কাকুর মানে অনেকটা মানে হঠাৎ করে সেন্স আসে এবং তিনি কি গাটা রানা দিয়ে উঠে উনি বলতেছে যে বোন তুই গেলি কই? কিন্তু ওনার বোন আর মানে ওনার বোনের ভয়েস আর আসতেছিল না।
তরুণ কাকু কিছু বুঝে উঠতে পারে না। উনি পরের দিন আবার সেই মজুমদারের কাছে যায় এবং বলতেছে যে আমি আমার বোনকে মনে হয় স্বপ্ন দেখলাম গতকাল রাতে। তো মজুমদারও কিন্তু জানতো না যে ওটা ওই যে উনি কয়েকদিন আগে যাকে হত্যা করেছিল সেটা এই অরুণ কাকুর বোন ছিল। যা হোক, তো পরের দিন আবার সেই অরুণ কাকুকে ঝাড়ফুঁক দিয়ে দেয় সেই মজুমদার। তো ঠিক এখন থেকে মানে প্রত্যেকদিন একটা সমস্যা হয়ে থাকে অরুণ কাকু, যে ঘুমাতে গেলে তিনি তার বোনকে স্বপ্ন দেখে এবং ওনার মনে হয় যে স্বপ্ন দেখে যখন চোখ করে মনে হচ্ছে যে ওনার বোনের ভয়েসটা উনি আশেপাশে পেতে, এবং ওনার বোন ওনাকে শুধু একটাই কথা, যে দাদা তুই ওর সাহায্য করিস, ওকে সাহায্য করিস না। কিন্তু অরুণ কাকু একটা বিষয় চিন্তা করে যে আমি সাহায্য করবো না, আমি কাকে সাহায্য করি। ওনার মাথায় একটাই থাকে যে আমি তো মজুমদার ছাড়া কাউকে সাহায্য করি না। তখন তিনি বুঝে যায় যে হ্যাঁ, হয়তোবা মজুমদারই হয়তোবা আমার বোনকে হত্যা করেছে। যাই হোক, অরুণ কাকুর মধ্যে একটা জিদ আরো বেশি কাজ করে যে মজুমদার কাছে উনি যাবে এবং গিয়ে জিজ্ঞেস করবে সরাসরি। কিন্তু ওনার মনে এটাও জাগে যে যদি মজুমদারকে জিজ্ঞেস করে সে তো জাদুবিদ্যা জানে, উল্টা পাল্টা যদি কিছু করে বসে। যাই হোক, উনি যখন এরকম রেগুলার স্বপ্ন দেখতে থাকে তখন উনি মজুমদারের কাছে কিছু ব্যক্তিগতভাবে কিছু মানে মন্ত্র শিখে, এবং মন্ত্র শিখতে শিখতে একদিন মজুমদারকে জিজ্ঞেস করে যে মজুমদার, এরকম আপনি যেরকম মন্ত্রতন্ত্র এগুলো পড়েন বা জাদুবিদ্যা করেন, এই জাদুবিদ্যার জন্য কোনো মৃত কাউকে লাগে নাকি? তো মজুমদার কোনো কিছুই বলে না, বলতেছে না আমি তো পূজা করি আর টুকিটাকি জাদু মন্ত্র করি, এগুলো করি না, মৃত কাউকে লাগে না। অনেক বলার পর কয়েকদিন যখন একটানা যখন এই কথাগুলো বলতেছে তখন মজুমদার স্বীকার করে বলতেছে যে হ্যাঁ, আমার কিছু কিছু মন্ত্র মানে বা পূজা করার জন্য বা কোনো যাত্রা করার জন্য মানুষ খুন করতে হয়, এই জন্য আমি মানুষ খুন করতে বাধ্য হই। এবং সে বলে অরুণ কাকুকে যে তুমি এগুলা কাউকে বলবা না, বললে তোমাকে আমি এতদিন যা শিখাইছি সব কিন্তু তুমি খেয়ে বসবে, এগুলো বলবা না। তখন সেই অরুণ কাকু মানে অরুণ কাকুকে মজুমদার বলতেছে যে আমার মানুষ খুন করলে তো আসলে আমার শান্তি হয় না, আমার কিছু মানে মানুষের শরীরের, মৃত মানুষের বা মৃত মেয়ের, বিশেষ করে যে মেয়েগুলোকে আমি খুন করি, এদের বডির কোনো কিছু কিছু মানে শরীরের কিছু কিছু অংশ আমার লাগে এই যাত্রা করার জন্য। যাই হোক, তখন আর বুঝতে বাকি থাকে না অরুণ কাকুর যে ওনার বোনকে সে মজুমদার মেরেছে। তো সেই রাতে মানে সেদিন রাতেই তখন তিনি অনেক চেষ্টা করে যে ঘুমের মধ্যে আজকে হয়তো ওনার বোন আসুক একটু জিজ্ঞেস করুক যে কি দরকার না দরকার। আমরা মাঝে মাঝে তো সে অরুণ কাকুর বোন স্বপ্নে আসতো বা সামনাসামনি এরকম ওইটার একটা আবছায় আসতো এরকম। তো এরকম নাকি টানার কয়েকদিন ওনার বোন এরকম আসতেছে না সামনে, মানে অরুণ কাকুর বোনের স্বপ্নে আসে না। এদিকে মজুমদারের সাথেও তিনি আস্তে আস্তে সম্পর্ক মানে আরো গভীর করতে থাকেন। কয়েকদিন পরে সেই অরুণ কাকুর বোন আবার আবছায়ার মতো এরকম আসে ওনার সামনে রাত্রেবেলা, এসে বলতেছে দাদা অনেক দেরি হয়ে গেছে, তুই অনেক বড় একটা ভুল করছিস, তুই লোকটার সাথে তারপরেও ছিলি, তোকে আমি বলছিলাম যে লোকটার সাথে থাকিস না, তো সমস্যা নাই, মজুমদারও মারা যাবে কিন্তু তুইও দাদা মারা যাবি, আমার কিছুই করার থাকবে না। ঠিকই সেই বোনটা চলে যায়, মানে অরুণ কাকু যে কিছু জিজ্ঞেস করবে সেটার সময় থাকে না। তারপরে একদিন একটা মানে দুঃসংবাদ ঘটে এরকম যে অরুণ কাকু উনি ওনার মাকে সম্পূর্ণ সবকিছু বলে দিতে বাধ্য হয় যে মা এই ঘটনাগুলো ঘটছে, আমি কি করতে পারি। তখন ওনার মা বলে তুই অন্যান্য ওঝার কাছে যা, এটা সমাধান চা, আর মজুমদার যে কাজগুলো করছে এটা তো কোনো প্রমাণ নাই, তুই কিভাবে ওকে এরকম মানে জনগণের সামনে আনবি যে আসলে খারাপ কাজগুলো করছে। তো এটা আনতে পারে না ঠিকই, মানে জনগণের সামনে আনতে পারেন ঠিকই। তো মজুমদারকে গিয়ে জিজ্ঞেস করে সে অরুণ কাকু যে আপনি তো এরকম মানে যখন সরাসরি বলে যে আপনি যেরকম হত্যা করছেন আমার বোনও কিন্তু তাদের মধ্যে একজন ছিল, যেটা কেন করলেন আপনি, তো এটা কাজটা খারাপ করছেন। তখন সেই মজুমদার বলতেছে যে না, আমার কিছু করার নাই, আমি চাইছিলাম আমরণ মানে আমি আজীবন বেঁচে থাকতে চাইছিলাম, এই জন্য কিছু যাত্রা আমি শিখছিলাম, এর জন্য আমার কিছু লোককে হত্যা করা লাগে, এখন আমার আর হত্যা করা লাগবে না, তোমার বোনকে আমি হত্যা করছি, আমাকে মাফ করে দিও। তখন কিছু মন্ত্র ছিল, সেই মন্ত্র নাকি অরুণ কাকু পড়ে এবং এই মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই তখন সেই মজুমদার নাকি সাথে সাথে মারা যায়। এবং এই মন্ত্র কোথা থেকে শিখেছিল এটা নাকি আজ পর্যন্ত জানা যায়নি। তোমার মজুমদার মারা যাওয়ার পর প্রায় 10-15 দিন পর এরকম নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল সে অরুণ কাকু, এবং ওর বোন প্রায় রাতেই নাকি তারপর স্বপ্নে আসতো এবং উল্টাপাল্টা প্রলাপ বকতো সেই অরুণ কাকু, এবং এটা নাকি ওনার মা দেখতো। তারপর ঠিক এরকম 10-15 দিন পর তো সেই অরুণ কাকু মারা যায়। তো এটা কিন্তু একটা বাস্তব ঘটনা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করলাম, যেটা 1982 সালে ঘটেছিল, এবং আমাকে সীমান্ত ভাই এটা পাঠায় ওনার বন্ধুর বাবা আর কাকুর সাথে ঘটনা